আচ্ছা, আজকে সম্ভাবনার বলতে পারো লাস্ট ক্লাস। আজকের ক্লাসটা করার পর তোমরা তোমাদের বোর্ড পরীক্ষা প্লাস ভর্তি পরীক্ষার মোটামুটি সবকিছু করতে পারবে আশা করা যায়। তো চলো আলোচনাটা শুরু করি। প্রথমে আমি আগের ক্লাসের একটা টপিক একটু রিপিট করবো, কারণ ওই টপিকে এমন কিছু জিনিস ছিল যে জিনিসগুলো আমি একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারতাম, ওই জিনিসগুলো একটু বলবো। সো সম্পূরক সমাবেশের কনসেপ্টটা আমি আগের ক্লাসে আলোচনা করছিলাম, আর ওইখান থেকে একটা ইনসাইটস নিয়ে একটু আলোচনা করলে ভালো হইতো। যে একটা জিনিস এখান থেকে মানে মনোযোগ আকর্ষণ করার মতো একটা ব্যাপার আছে। যেমন ধরো আমি তোমাদের একটা গ্রুপ দেখাই, ধরো এ বি সি ডি ই, হ্যাঁ এফ। ধরো ধরো এই এ বি সি ডি ই এফ নামে হচ্ছে কয়জন, 6 জন মানুষ আছে, ঠিক আছে? এই নামে 6 জন মানুষ আছে। এখন আমি বললাম কি করতে, এই 6 জন থেকে 2 জন নিয়ে একটা দল গঠন করতে বললাম। 6 জন থেকে 2 জন নিয়ে একটা দল গঠন করতে বললাম, 6C2, ঠিক আছে? তাহলে তোমরা দল গঠন করতে পারবো কয় উপায়? 6C2 উপায়। তো ধরো এই 6 জন মানুষ থেকে তুমি 2 জনকে নিয়ে নিলা, নিয়ে তুমি একটা দল গঠন করলা। বাট তুমি কি বলতে পারবা বাস্তবে তুমি দল গঠন করছো কয়টা? একটা। না, বাস্তবে তুমি 2টা দল গঠন করছো। তুমি যখন 6 জন থেকে 2 জনকে নিয়ে নিছো, অটোমেটিক কিন্তু বাকি 4 জন আরেকটা গ্রুপ হয়ে গেছে। তুমি যখন 6 জন থেকে 2 জনকে নিয়ে একটা দল গঠন করছো, বাকি 4 জন কিন্তু অটোমেটিক আরেকটা দল হয়ে গেছে। তো 6C2 এর ভ্যালুটা আমি জাস্ট এটা তোমাকে একটা ইনসাইট দিচ্ছি যে কেন আসলে সম্পূরক সমাবেশগুলো সমান হয়, তাদের ভ্যালু কেন সমান হয়, এটা বোঝানোর জন্য আর কি এই কনসেপ্টটা নিয়ে আসলাম। 6C2 আসলে কি? 6C2 মানে তোমরা না লেখো এরকম 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আবার 6 - 2 ফ্যাক্টোরিয়াল করো না, 6 - 2 এটা করো না। 6 - 2 মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল না? মানে হচ্ছে তুমি যখন 6 জন থেকে 2 জনকে নিচ্ছ, তখন তোমার 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছে 2টা সদস্য বিশিষ্ট, আরেকটা গ্রুপ কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে, যেহেতু তুমি 2 জনকে নিয়ে নিয়ে একটা গ্রুপ বানাইছো। বাকি 4 জন হচ্ছে আরেকটা গ্রুপে পড়ে গেছে, বাকি 4জনকে নিয়ে হচ্ছে 4 গ্রুপের একটা দল হয়ে গেছে। তাহলে তুমি কি এই ব্যাপারটা নিয়ে এভাবে চিন্তা করতে পারো যে 6C2 মানে হচ্ছে যে 6 জন থেকে যখন আমি 2 জন নিলাম, তাহলে আমার গ্রুপ হয়ে গেল দুইটা, একটা হচ্ছে 2 সদস্য বিশিষ্ট, আরেকটা হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। তাহলে আমি লিখতে পারবো 6 টোটাল সদস্যের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। এবার আসো কেন সম্পূরক সমাবেশগুলো সমান হয়, এবার সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এবার বলো তো, যখন তুমি 6C4 করবা, 6C4, হ্যাঁ 6C4 করার মানে কি? 6C4 করার মানে হচ্ছে তুমি 6 জন থেকে 4 জনকে নিচ্ছ, তাই না? 6 জন থেকে তুমি 4 জন কিন্তু একটা দল গঠন করলা, 1 2 3 4 4 সদস্য বিশিষ্ট। অটোমেটিক কিন্তু তোমার 2 সদস্য বিশিষ্ট আরেকটা দল ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তাহলে অ্যান্সার কি আসবে? 6 ফ্যাক্টোরিয়াল মানে টোটাল সদস্যর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যে 2টা গ্রুপ তৈরি হয়ে গেছে তাদের ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এটা একটা কারণ বা একটা ব্যাখ্যা তুমি বলতে পারো যে সম্পূরক সমাবেশগুলো কেন সমান হয়। কারণ তুমি যখন দল গঠন করো, তখন কিন্তু যখন তুমি একটা দল নাও, অটোমেটিক বাকিরা কিন্তু আরেকটা দলে যাওয়াই লাগে। একটা প্রবলেম করাইছিলাম, তোমাদের মনে পড়ে কিনা? 9টা মানে ব্যক্তি ছিল, ওই 9টা ব্যক্তিকে 2টা গাড়িতে আমার নিতে হবে। একটাতে সর্বোচ্চ 7 জন ধরে, আর একটাতে হচ্ছে 4 জন ধরে। তুমি যখন একটা গাড়িতে 7 জনকে জায়গা দিবা, অটোমেটিক বাকি 2 জনকে কিন্তু আরেকটা গাড়িতে যাইতেই হবে। তাদের জন্য কিন্তু আর কোনো চয়েস থাকে না, ঠিক না? মনে আছে নিশ্চয়ই। তাহলে এরকম আর কি ব্যাপারটা। তাহলে সম্পূরক সমাবেশকে চাইলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ বলো। ওইখানে যেমন 7 জনকে হ্যালো। ধরলে 2 জন ওইখানে চলে যায়, তাহলে ওই পাশে কি আমরা 2 জনকে ধরলে 7 জন অটোমেটিক এটাতে চলে আসবে না? আচ্ছা তুমি কি আরেকবার একটু রিপিট করবা? আমি ভালোভাবে শুনতেছি না, আমি কি বুঝতেছি না, আমার নেটের প্রবলেম কিন্তু। আরেকবার একটু বললো তো। ওই যে ওইখানে আপনি যে 7 জনটা নিলে অটোমেটিক 2 জন আপনার বি গ্রুপে চলে যায়, ওইখানে যদি আমরা হ্যাঁ হ্যাঁ, 2 জনকে নিই তাহলে কি 7 জন অটোমেটিক এই গ্রুপে চলে আসবে? মানে যে কোনো এক সাইড ধরে করলে হবে না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভেরি গুড কোশ্চেন। আমার যখন ওই 9 জনের প্রশ্নটা ছিল, ওই প্রশ্নকে তো আমি দুইটা গাড়ি করছি, একটা এ গাড়ি ধরো, একটা বি গাড়ি। এমন করছিলাম না যে 9 জন থেকে ধরো 7 জনকে এখানে নিব, তাহলে হচ্ছে 9C7। তাহলে অবশিষ্ট 2 জন আছে আমার কাছে, তাই না? তাহলে বাকি 2 জনকে তো বি গাড়িতে যাইতেই হবে, তাহলে সেটা কি হবে? 2C2, মানে 2 জন থেকে 2 জনকে যাইতে হবে, তাহলে 2C2 মানে তো 1। তাহলে 2C2 লেখা যে কথা, না লেখা একই কথা। তাহলে তুমি চাইলে বলতে পারো যে 9 জন থেকে 7 জন মানে
দুইটা গাড়িতে ভাগ করতে পারি আমি 9C7 উপায়। অথবা তুমি যদি এইভাবে বলতা যে আমি বি গাড়িতে দুইজনকে নিব, সেটা আমি বাছাই করব, সেভাবে আমি একটা দল গঠন করবো, তাহলে তুমি লেখো 9C2, তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকলো বাকি 7 জন না, 7 জনকেই তোমার এই গাড়িতে যাইতে হবে, তাহলে 7C7। দেখো এটা কিন্তু 1, তো আলটিমেটলি 7C7 লেখা যেই কথা না লেখা একই কথা। তাহলে একটা গাড়িতে যখন তুমি একটা গ্রুপকে পাঠাই দিচ্ছ, দ্বিতীয় গাড়িতে আর বাছাই করার দরকার নাই। যখন তুমি 9 জন থেকেই তুমি 9 জনকেই দুইটা গাড়িতে ভাগ করতেছো, ঠিক না? তখন কিন্তু তুমি 9C2 দিয়েও অঙ্কটা করতে পারতো, 9C2 9C3 এভাবে করতে পারতা, এবং সেটার অ্যান্সার একই আসতো। যে কোনো একজনকে যখন তুমি দল গঠন করতে, আরেকজন কিন্তু অটোমেটিক গ্রুপ হয়ে যাচ্ছে একটা, এবং সেটার ক্ষেত্রে কিন্তু তোমার আলাদা কোনো কিছু করতে হইতেছে না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে সম্পূরক সমাবেশটা সমান হয় সবসময়। আশা করি বুঝতে পারছো। এখন এই সম্পূরক সমাবেশের এই ছোট একটা কনসেপ্ট দিয়া চাইলে তোমাদের বইয়ের, তোমরা যে কোনো বইয়ের মধ্যে তোমরা দেখবা এই একটা ফর্মুলা আছে, m+n+p যদি যোগফল হয় কোন একটা ইভেন্টের, হ্যাঁ কোন একটা ইভেন্টের টোটাল ইভেন্টটাকে যদি আমরা m+n+p এরকম বিভিন্ন সাব ইভেন্টের যোগফল আকারে লিখতে পারি, সেইখান থেকে কোনো কিছু বাছাই করার উপায় হচ্ছে m প্লাস একটা ফর্মুলা আছে দেখবা। তো ওই ফর্মুলার যে ম্যাথ গুলো আছে তোমরা দেখতে পারবো, ওই একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার ম্যাথ গুলো চাইলে আমরা এই মানে সুন্দর এই টেকনিকটা দিয়ে করতে পারবো। টেকনিকটা কি? টেকনিকটা কিন্তু আবার একটু তাকাও, 6 জন থেকে 2 জনকে নিলাম একটা দল, তাহলে অটোমেটিক বাকি 4 জন হয়ে গেল। তো যতগুলা দল গঠন হচ্ছে তাদের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিচ্ছি, আর সবগুলা দলের সমষ্টি যে তার ফ্যাক্টোরিয়ালটা উপরে রাখতেছি। এইভাবে চাইলে দেখো আমরা কিছু প্রবলেম করতে পারি। এগুলা অ্যাডমিশনে তোমাদের হিউজ পরিমাণে কাজে লাগবে, কারণ সেখানে তুমি এইভাবে করলে এক লাইনে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। ধরো তোমাকে একটা তাসের প্রবলেম দেই, 4 জন, এটা কিন্তু আমি ডিফারেন্ট একটা নিয়ম দেখাচ্ছি, এবং আমি পরবর্তীতে মেইন নিয়মটাও দেখাবো। মেইন আরেকটা নিয়মে করা যায়, অনেক অনেক ভাবে কিন্তু সমাবেশের অঙ্কগুলো করা যায়, ঠিক আছে? 4 জন বীজ খেলোয়াড়ের মাঝে 52টি তাস বিভক্ত করে দেওয়ার উপায়। বিভক্ত করে দেওয়ার উপায় জানতে চাইছে, কয়টা হবে, ঠিক আছে? সো এইটা আমি মাত্র যে প্রবলেমটা যেই ভাবে করলাম, একটা সেন্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, ওই সেন্স যদি তুমি করো, দেখো তোমার কাছে টোটাল তাস আছে হচ্ছে 52টা, তাহলে উপরে 52 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? এইবার তুমি বলো 4 জনের মাঝে ভাগ করে দিবা, তাহলে তোমার গ্রুপ হচ্ছে কয়টা? 4টা, তাহলে প্রতি গ্রুপে থাকতেছে 13টা করে না? প্রতি গ্রুপে 13টা করে থাকতেছে, জাস্ট ভাগ করো 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, শেষ। এক লাইনে প্রবলেমটা সলভ হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কিনা বলো তো? জি ভাই। স্যার যদি এখানে আচ্ছা 53 হয়, হ্যাঁ বুঝি নাই, যদি এখানে 53 হয়, 53 হইলে তো তুমি 4 জনের মাঝে ভাগ করতে পারবা না, সেখানে তো তোমাকে বলবে না 4 জনের মাঝে ভাগ করে দিতে, কারণ 4 জনের মাঝে ভাগ করা মানে আমরা আসলে এটাই বুঝি যে 4 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া, তাই না? তো তখন তো তুমি 4 জনের মাঝে ভাগ করতেই পারবা না। ভাইয়া, আচ্ছা হ্যাঁ বলো। এটা কি এনসিআর ফর্মুলা দিয়ে করা যাবে? অবশ্যই করা যাবে। এবার আমি তোমাকে এনসিআর ফর্মুলা দিয়ে করে দেখাই তাহলে। তা তুমি ধরো তুমি এটা তো হচ্ছে যে আমি তোমাদের ওই সম্পর্ক সমাবেশে একটু ডিফারেন্ট একটা আছে, যেটা আমি তোমাদের ওই দিনে ক্লাস নেওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করার পর মনে হলো যে এইভাবে তো এক্সপ্লেন করা যায় জিনিসটা, এটা তো খুব মজার এবং খুব বড় বড় অঙ্ক তো খুব সহজে করা যায়, তো এটা আমি এই জন্য আনলাম। এখন ধরো আমি যদি না জানতাম তাহলে আমি কিভাবে করতাম? আমি এভাবে করতাম যে আমার কাছে 52টা তাস আছে, 52টা তাসের মধ্যে আমার 4 জনকে ভাগ করে দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি প্রথমে যেটা করতাম, এই 52টা তাসের মধ্যে থেকে 13টা তাস আমি বাছাই করতাম, তাই না? 13টা তাস বাছাই করতাম, তাহলে সেটা একটা গ্রুপে চলে যেত। আচ্ছা, 13টা তাস একজনকে দেওয়ার পর আমার কাছে কিন্তু আর 52টা তাস নাই, আমার কাছে আছে কয়টা? 39টা। তাহলে সেই 39টা তাস থেকে আমি আরো 13টা বাছাই করতাম, তাহলে আরেকটা গ্রুপের কাছে যাইতো। এবার আমার আরো 13টা চলে যাওয়ার পরে এবার কিন্তু আমার কাছে 39টা না, আছে 26টা। এরপর আমি 26টা তাস থেকে আরো 13টা তাস বাছাই করতাম, তারপর আমার কাছে 13টাই আছে, তার মানে 13টা থেকে অবশিষ্ট আরেকটা যে গ্রুপ তার কাছে আসলে আর কোনো চয়েস নাই, 13টা থেকে সে 13টাই পাবে, শেষ। এবং একই অ্যান্সার পাবা তুমি। এই দুইটা করে দেখো, চাইলে এখনই চেক করতে পারো, সেম অ্যান্সার আসবে। এই দুইটা রেজাল্টকে একই অ্যান্সার আসবে, তুমি যদি সি ফর্মুলা দিয়ে করো এটাই আসবে, ঠিক আছে? 4 জন খেলোয়াড়ের মাঝে তুমি এভাবেই ভাগ করতে হবে, বা 52টা থেকে তোমার 13টা করে তাস কিন্তু ভাগ করে দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা সেম ভাইয়া। ওকে, অ্যান্সার কিন্তু সেম। তো ধরো তোমাকে আমি অ্যাডমিশনের একটা প্রবলেম দেখাই, এগুলো দেখো তো তোমরা এই কনসেপ্ট দিয়ে করতে পারো কিনা। এখানে বললো যে 10টি আপেল, এবং এই প্রবলেমগুলো কিন্তু অন্যভাবে করা যাবে, এবং কলেজের টিচারদের একটু ডিফারেন্ট ভাবে করাবো।
10টি আপেল 3 জন ব্যক্তির মাঝে কতভাবে ভাগ করে দেওয়া যায়? দেওয়া যায় যেন প্রথম জন 2টা, দ্বিতীয় জন 3টা, আর তৃতীয় জন পায় কয়টা? তৃতীয় জন হচ্ছে 5টা আপেল পায়। তুমি 10টা আপেল ভাগ করে দিতে চাচ্ছ, তাহলে তোমার কি লিখতে হবে? প্রথমে টোটাল আসলে তো 10টা, 10 ফ্যাক্টোরিয়াল লেখো। এখন তুমি যে গ্রুপ করতেছো সেই গ্রুপে মেম্বার কারা? একটা গ্রুপে যাচ্ছে 2টা আপেল, আরেকটা গ্রুপে যাচ্ছে 3টা আপেল, আরেকটা গ্রুপে যাচ্ছে 5টা আপেল। এভাবে তো তুমি 10টা আপেলকে 3টা গ্রুপে ডিভাইড করতেছো। তাহলে এই যে আমরা যে ফর্মুলাটা বললাম ওই ফর্মুলা দিয়ে ডিরেক্ট করে ফেলা হয় 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল, অ্যানসার মিলে যাবে। বুঝতে পারছো? তাহলে এভাবে তোমরা খুব সহজে, এমসিকিউ আসতে কোনো কথাই নেই, এই জাতীয় প্রশ্ন এইগুলা রিটেনই আসে ইঞ্জিনিয়ারিং এডমিশনে, তো ওখানে তুমি খুব সহজে করে ফেলতে পারবে। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। রিটেন এইভাবে করতে পারবো? হ্যাঁ কি রিটেনে না এইভাবে ও করতে আচ্ছা, পারবো? রিটেনে আমি তোমাকে বলি এগুলা বোর্ড পরীক্ষাতে আসে না, তোমাদের বোর্ড পরীক্ষা থেকে এই চ্যাপ্টার এমনি বাদ দিয়ে দিছে। আর অ্যাডমিশনেরটাই তাহলে তোমাদেরকে চিন্তা করতে হবে। তোমাদের আসলে এখন আমি বিন্যাস সমাবেশে যা পড়াচ্ছি এটা নিয়ে তুমি চিন্তা করবে অ্যাডমিশন নিয়ে, ঠিক আছে? কারণ এটা তোমাদের বোর্ড পরীক্ষা থেকে বাদ দিয়ে দিছে। তো আমি ধরে নিলাম তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারতেছো, অবশ্যই তুমি এভাবেই করবে, ঠিক আছে? তো এবার চলো খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং আমাদের। আমি এবার হচ্ছে সেকেন্ড ইয়ারে পড়তেছি ম্যাথ ডিপার্টমেন্টে। আমার একটা কোর্স আছে এয়া নামে, কি বলে, ডিসক্রিট ম্যাথমেটিক্স। ওইখানেও আমি সেম প্রবলেমটা করতেছি, যেটা অ্যাডমিশনে থাকতো আমি করছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাডমিশনে যে মেথডে শিখছিলাম সেটা বরঞ্চ অনেক বেশি ইজি ছিল। বর্তমানে আমার টিচাররা যে হাবিজাবি নিয়মে শিখাচ্ছেন, তো আমি ওই প্রবলেমটা করাবো। ওই প্রবলেমটা অ্যাডমিশনের নিয়মেই করাবো, যেটা খুব সহজ এবং সুন্দর নিয়ম। একটা ইকুয়েশন দিচ্ছি তোমাদেরকে, x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 15 দিয়ে বললাম এই সমীকরণের কয়টি সমাধান পাওয়া যাবে? সমাধান পাওয়া যাবে, আমি একটা শর্ত দিয়ে দিছি, x হচ্ছে 0 থেকে বড়, y হচ্ছে 0 থেকে বড়, z হচ্ছে 0 থেকে বড়, ঠিক আছে? হ্যাঁ, তার মানে এরা হচ্ছে সবাই স্বাভাবিক সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে এই সমীকরণে কয়টা সমাধান পাওয়া যাবে? এখন আসো একটু সমীকরণ নিয়ে কথা বলি। ধরো তোমাকে আমি একটা সরল সমীকরণ দিতাম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধরো 5 বললাম, আবার ধরো আমি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 বললাম। তুমি কি করবা? আর ধুপধাপ সলভ করে ফেলবা, বলবা যে ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত আসবে 7.5, ওয়াই ইজ ইকুয়াল টু একটা ভ্যালু তুমি বলে দিবা, তাই না? খুব সহজেই কিন্তু তুমি ভ্যালুগুলা বলে দিতে পারবা। ওকে, কিন্তু তোমাকে আমি দুইটা আননোন যদি দিতাম, দুইটা সমীকরণ যদি দিতাম, তুমি খুব সহজেই তাকে সলভ করতে পারতাম। প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, যেভাবে ইচ্ছে সেভাবে সলভ করে দিতে পারতাম। অনেকগুলো সলভ করার নিয়ম আছে, ম্যাট্রিক দিয়ে সলভ করতে পারতাম, ওকে, ডিটারমিনেন্ট দিয়ে করতে পারতাম। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে আমি তোমাকে ইকুয়েশন দিয়েছি একটা, দিয়ে বলতেছি তার কয়টি সমাধান পাওয়া যাবে। একটা ইকুয়েশনকে তো সলভ করে তুমি এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবে না, নির্দিষ্ট এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবে না। তার মানে তোমাকে এখন যেটা বের করতে বললাম সেটা হচ্ছে এখানে তো আসলে অনেকগুলো থাকবে সমাধান, সে কয়টা থাকতে পারে সর্বোচ্চ সেটা একটু আমাকে বের করে দাও। মানে ব্যাপারটা এমন ভাবে চিন্তা করো, তুমি যদি এই ইকুয়েশনের মধ্যে, ধরো তুমি এই ইকুয়েশনের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 15, তুমি যদি এখানে এক্স এর ভ্যালু 1 বসাও, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু 1 বসাও এবং জেড এর ভ্যালু যদি 13 বসাও, দেখো তো তোমার 15 দুইটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে না? তাহলে 1,1,13 হচ্ছে এই ইকুয়েশনের একটা সমাধান। আবার তুমি যদি এখানে এক্স এর ভ্যালু 2 বসাও, ওয়াই এর ভ্যালু 2 বসাও এবং জেড এর ভ্যালু কত 2 2 4, 4 এর সাথে যদি 9 যোগ করি, তাহলে দেখো 2 2 9 একটা সমাধান হয় না? প্রশ্নটা করা হয়েছে যে এরকম ঠিক কয়টা সমাধান বের করা যাবে? এই একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, এই একটা ইকুয়েশনের এরকম কয়টা সমাধান থাকবে, তো এটা হচ্ছে গিয়ে প্রশ্ন। আচ্ছা, আমি প্রথমে বলি এই প্রবলেমটা খুবই সুন্দরভাবে করা যাবে সমাবেশের একটা কনসেপ্ট দিয়ে। সমাবেশের কনসেপ্ট, সেই কনসেপ্টে যাওয়ার আগে একটা কাজ করি,
এই 15টাকে লেখার জন্য আমি একটা কাজ করি, 15টা কয়েন নিব। ধরো তুমি মনে মনে ধরো 15টা 1 টাকা কয়েন নিলাম আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 শেষ হলো। আচ্ছা ভাই এতগুলা লিখতে পারবো না, এখানে 15 জায়গায় এখানে 10 বানাই দিই, তাই লিখতে হবে। 1 2 3 4 আচ্ছা দেখো, আমি ধরলাম এই 10টা 1 টাকার কয়েন আমি নিলাম। এই 10টা 1 টাকার কয়েনকে যদি তুমি যোগ করো, তুমি কিন্তু সরি 10টা 1 টাকার কয়েনকে যোগ করলে তুমি পাবা 10, তাই না? এখন x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে তোমাকে কি করতে হবে, এদেরকে 3টা গ্রুপে ভাগ করতে হবে। 3টা গ্রুপে ভাগ করতে হবে এবং ওই 3টা গ্রুপের যোগফল ইজ ইকুয়াল টু হবে আলটিমেটলি 10, তাই তো? তো ধরো আমি এইখানে একটা গ্রুপ বানালাম, 3টা কয়েন নিয়ে একটা গ্রুপ বানালাম, মাঝখানে একটা প্লাস চিহ্ন দিলাম। তারপরে আরো 4টা কয়েন নিয়ে একটা গ্রুপ বানালাম, তার মাঝখানে একটা প্লাস, পর একটা প্লাস চিহ্ন দিলাম। তাহলে অবশিষ্ট থাকলো আরো 3টা কয়েন। দেখো তো এই 2টা প্লাস চিহ্নের কারণে আমি যেই রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা 10 এর সমান হচ্ছে। তার মানে x ইজ ইকুয়াল টু যদি 3, y ইজ ইকুয়াল টু যদি 4 এবং z ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে আমার কিন্তু সমাধান হচ্ছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান হয়ে যাচ্ছে। x এর মান 3, y এর মান 4, z এর মান 3 বসাইলে আমি 10 পাচ্ছি, এটা যোগফল। আচ্ছা প্লাস চিহ্নটা যদি এইখানে না দিয়ে প্লাস চিহ্নটা যদি আমি এক ঘর আগে দিতাম, হ্যাঁ, তাহলে এক ঘর যদি আগে দিয়ে দিতাম আমি প্লাস চিহ্নটা, তাহলে দেখো তো এটাও কি একটা সমাধান হতো না? এক ঘর আগে দিলেই ব্যাপারটা কি হইতো, x এর মান হইতো 2, y এর মান তো 1 2 3 4 5, y এর মান হইতো 5, z এর মান হইতো 3। তখনও কিন্তু আমার ইকুয়েশনটা সমাধান হইতো। আবার যদি আমি ওই সেকেন্ড প্লাস চিহ্নটা যদি এখান থেকে নিয়ে এসে এই জায়গায় বসাইতাম, তাহলেও দেখো তো আমার আরেকটা সমাধান বের হয়ে যেত না? তাহলে দেখো তো এইবার x এর মান 2, y এর মান 2, z এর মান কত? তাহলে z এর মান হচ্ছে 6। একটা জিনিস কি বুঝতে পারতেছো, আমার এই যে 1 টাকার যে কয়েনগুলো নিলাম আমি, হ্যাঁ, এই কয়েনগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গা দেখতেছো তুমি, এই ফাঁকা জায়গার মধ্যে যখনই আমি প্লাস চিহ্নকে বসাচ্ছি, প্লাস চিহ্নগুলোর অবস্থান চেঞ্জ করতেছি, তখনই আমি নতুন নতুন সমাধান পাচ্ছি। তোমরা কি এই জিনিসটা ধরতে পারতেছো যে এই 1 টাকার কয়েনগুলোর ফাঁকা জায়গার মাঝখানে যখনই আমি প্লাস চিহ্নের অবস্থান চেঞ্জ করতেছি, তখনই আমি নতুন নতুন সমাধান পাচ্ছি। মানে এই 2টা প্লাস চিহ্নকে যতভাবে আমি এই 10টা কয়েনের মাঝখানে জায়গাগুলোর মধ্যে বসাইতে পারবো, ঠিক ততগুলো সমাধান আমি পাবো। তুমি কি বুঝতে পারছো কিনা বলো তো? এই প্লাস চিহ্নটার অবস্থান এই 2 নম্বরের স্থানে না রেখে যদি আমি 3 নম্বরের স্থানে রাখতাম, তাহলে আমি আরেকটা সমাধান পেয়ে গেলাম, এক্স ওয়াই জেড এর যে সমাধানটা এই সমীকরণকে স্যাটিসফাই করবে। আবার এই প্লাস চিহ্নের অবস্থানটা যদি এই জায়গায় না হয়ে আমি যদি একদম প্রথম 2টা কয়েনের মাঝখানে বসাইতাম, তাহলে কিন্তু আমি আরো একটা সমাধান পেয়ে গেলাম, যেখানে এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 3 আর জেড এর মান হচ্ছে কত? 6। এভাবে যদি আমি প্লাস চিহ্ন 2টা প্লাস চিহ্নের অবস্থান বারবার চেঞ্জ করি, ঠিক বারবার নতুন নতুন সমাধান আমি পাবো। তাহলে এখন আমি দেখো তোমাকে একটা জিনিস বলি, দেখো তুমি ধরতে পারো কিনা। আমার এখানে টোটাল 15টা কয়েন, 10টা কয়েন আমি নিচ্ছি। 10টা কয়েনের মাঝখানে আমার ফাঁকা জায়গা আছে কয়টা আগে সেটা একটু খেয়াল করো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 10টা কয়েনের মাঝখানে আমার ফাঁকা জায়গা আছে 9টা। এই 9টা ফাঁকা জায়গার মধ্যে 2টা প্লাস চিহ্নকে আমি ঠিক যতভাবে বসাইতে পারবো, ততগুলা সমাধান আমি পাবো এই সমীকরণ থেকে। এই কথাটা কি খুব কঠিন হয়ে গেছে তোমাদের জন্য বোঝা? একটু চিন্তা করে বলো তো বুঝতে পারছো কিনা? এই 9টা ফাঁকা জায়গার মধ্যে যতভাবে আমি প্লাস চিহ্ন 2টা প্লাস চিহ্নকে বসাবো, ঠিক ততগুলো সমাধান পাবো। তোমার ইচ্ছা হইলে তুমি এই 1 2 3 নম্বর ফাঁকা জায়গায় একটা প্লাস চিহ্ন বসাও, 5 নম্বর ফাঁকা জায়গা বা 8 নম্বর ফাঁকা জায়গায় আরেকটা প্লাস চিহ্ন বসাও, তুমি একটা সমাধান পাইছো। এই প্লাস চিহ্নগুলোকে 2টা প্লাস চিহ্নকে যতভাবেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে বসাবা, ঠিক ততগুলা নতুন নতুন সমাধান পাবো। সমাধান বলতে আমি বুঝাচ্ছি এক্স ওয়াই জেড এর এমন কোন কোন ভ্যালু আছে যে ভ্যালুগুলো বসাইলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10 হবে। এটার মিনিং কি বুঝতে পারছো কিনা বলো তো? জি ভাই বুঝতে পেরেছি। ভেরি গুড। তার মানে আমার ফাঁকা জায়গা আছে টোটাল 9টা, প্লাস চিহ্ন আছে 2টা, 2টা প্লাস চিহ্নকে 9টা ফাঁকা জায়গার মধ্যে আমি বসাইতে পারবো টোটাল 9 সি
2 উপায়, এবং এই 9C2 হবে আমার x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10 এই সমীকরণের সমাধান। এই সমীকরণের সমাধান। আচ্ছা আমাকে একটু বলো তো 9C2 ইজ ইকুয়াল টু ভ্যালুটা কত আসতেছে? 36। 36। হ্যাঁ ভাই। 36। এখন যদি তুমি যে কোনো ভাবে চেষ্টা করতে পারো, তুমি যে কোনো ভাবে চেষ্টা করতে পারো x প্লাস ওয়াই প্লাস জেড কে যোগ করে, তিনটা x আর y প্লাস জেড এদেরকে যোগ করবা, যোগ করে তুমি 10 বানাবা। কত ভাবে তুমি তাদের যোগফল ইজ ইকুয়াল টু 10 বানাতে পারো, যেখানে আমি বলে দিলাম x হচ্ছে 0 থেকে বড়, y 0 থেকে বড় এবং z হচ্ছে 0 থেকে বড়। এটা তুমি চেষ্টা করে দেখতে পারো, তুমি 36টা পসিবল গ্রুপ পাবা, 36টা পসিবল গ্রুপ পাবা, যেই গ্রুপগুলোর যোগফল ইজ ইকুয়াল টু 10 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারলাম। তার মানে তোমাদেরকে এবার আমি শর্টকাটটা বলি। ধরো তুমি কোনো ভাবে আমার এই প্রবলেমটা বুঝতে পারো না, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম সেটা তুমি ধরতে পারো না, তাহলে তোমার জন্য শর্টকাটটা কি? তোমার জন্য শর্টকাট হচ্ছে, তোমাকে যেই সমীকরণটা দেওয়া হয়েছে এই সমীকরণের মধ্যে প্রথমে দেখবা তোমার রাইট হ্যান্ড সাইডের সহগটা কত। রাইট হ্যান্ড সাইডের সহগ হচ্ছে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 10 আছে, তাই তো? যদি রাইট হ্যান্ড সাইডে 10 থাকে তুমি তাহলে বুঝবা তার মাঝখানে ফাঁকা জায়গা হবে 9টা, তাহলে তুমি 9 বসায় দিবা। তারপর তোমার প্লাস চিহ্ন কয়টা আছে দেখো তো, প্লাস চিহ্ন আছে হচ্ছে 2টা, তাহলে তুমি বসায় দিবা 9C2, এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। এখন এখন তোমাদেরকে আমি একটা প্রবলেম করতে দিই। x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইজ ইকুয়াল টু মনে করো 100 লিখলাম। আচ্ছা বলো তো এইটার কয়টা পসিবল সলিউশন পাওয়া যাবে? 3C 99, মানে 99টা তো জায়গা খালি আছে। 99C। হ্যাঁ 99C3, ভেরি গুড। আচ্ছা বলো তো খুব কি কঠিন হয়ে গেল জিনিসটা? বুঝতে পারছো কিনা সবাই একটু বলো, বুঝতে পারছো কিনা? জি ভাই পারছি। জি ভাইয়া। ওকে ভেরি গুড। তাহলে জি ভাইয়া। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এখান থেকে অ্যাডমিশনে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং গুলোতে কোশ্চেন থাকে, ভার্সিটি গুলোতে তো দেখি না খুব একটা, দিলে সাবজেক্ট টাইপের জায়গায় দিতে পারো। ঠিক আছে, তাহলে 99C3 পসিবল সলিউশন তুমি পাবা। সলিউশন বলতে আসলে কেন এখানে আসলে সমাবেশে কনসেপ্ট আসছে, কারণ এক একটা সলিউশন মানে হচ্ছে এক একটা গ্রুপ। এই জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকে ফেলতে পারো। এক একটা সলিউশন মানে হচ্ছে এক একটা গ্রুপ। গ্রুপ বলতে এক্স ওয়াই জেড পি এদের একটা গ্রুপ। এরকম কয়টা গ্রুপ পাবা, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, পি এর মান, এরকম কয়টা এক্স ওয়াই জেড মানের এবং গ্রুপ পাবা। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আসলে কি এভাবে সম্ভব ভাই, মানে একটা ইকুয়েশন থেকে এতগুলা? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। তুমি তুমি এখানে দেখো, আগের আগের প্রবলেমটা দেখো, আমি যেভাবে বলতেছিলাম ওইভাবে যদি তুমি চিন্তা করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 10, তুমি এখানে চিন্তা করতে পারো যে এক্স এর মান 1 প্লাস 1 প্লাস, আমি এখানে যদি 8 বসাই একটা সলিউশন। এরপরে দেখো তুমি 1 প্লাস 2 প্লাস, তাহলে 7 বসাইতে হবে একটা সলিউশন। 1 প্লাস 3 প্লাস 6, এভাবে একটা এভাবে করে তুমি একটু চেষ্টা করতে থাকো। একবার হচ্ছে এক্স এর মানকে 1 ধরবা, ওয়াই আর জেড এর মানকে চেঞ্জ করতে থাকবা। ঠিক আছে, এভাবে একটা পাবা। আবার তুমি তাহলে তুমি এখানে টোটাল কয়টা সলিউশন পাবা? এক্স এর মান 1 ধরে ওয়াই আর জেড এর মানকে চেঞ্জ করতে থাকলে পাবা, আবার এক্স এর মানকে 2 ধরে ওয়াই আর জেড এর মানকে চেঞ্জ করতে থাকবা। এভাবে করে দেখবা যে তুমি কয়টা পাচ্ছ। তুমি দেখবা সব মিলা তুমি 36টা পাবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রবলেমটা সলভ। এবার চলো আগের দিনের আরেকটা প্রবলেম আমি বাদ দিছিলাম, ওই প্রবলেমটা আবার একটু করি। এই টাইপের প্রবলেমগুলো আগের দিনের করানো কথা ছিল, ওটা করতে পারিনি। তো এখনকার প্রবলেমটা হচ্ছে শূন্যে অবস্থিত, এটা করতে হলে একটু ইমাজিন করতে হবে আর কি, যে তুমি তোমার সামনে অনেকগুলো বিন্দু আছে। শূন্যে অবস্থিত 20টি বিন্দুর মধ্যে 60টি একই তল। আগের বার কিন্তু আমরা 3 ডিমেনশনে চিন্তা করিনি, আমরা জাস্ট 2D তে চিন্তা করছি। এভাবে করে 6টা বিন্দু বসাইছি, আর বাকিগুলা কিছু বিন্দু বসাইছি যে সমরেখ বিন্দু, কিছু বিন্দু বসাইছি অসমরেখ, বিভিন্ন অ্যারেঞ্জমেন্টস। তো এভাবে করে করছিলাম, বাট এবার কি করতেছি, শূন্য অবস্থিত 20টি বিন্দুর মধ্যে 60টি হচ্ছে একই তলে অবস্থিত, এবং 3টি বিন্দু এবং কোনো 3টি বিন্দু সমরেখ নয়। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, কোনো 3টা বিন্দু সমরেখ নয়। এই কথাটা বলে না দিলে ঝামেলা হতো। বিন্দুগুলোর সাহায্যে কয়টি তল গঠন করা যাবে? বিন্দুগুলোর সাহায্যে কয়টি তল গঠন করা যাবে? তোমাদের তলের ব্যাপারটা একটু বলে, যেমন আমি যে স্ক্রিনের মধ্যে লিখতেছি এই স্ক্রিনটা হচ্ছে একটা তল। এখন তোমাকে একটা জিনিস বলি, কেন আসলে এখানে কন্ডিশনটা দিল কোনো 3টি বিন্দু সমরেখ নয়।
একটা জিনিস দেখো তো, তিনটা বিন্দু যদি একই রেখার মধ্যে থাকে, এই তিনটা বিন্দুকে যদি যোগ করো তুমি কোনো তল পাবা না, তুমি পাবা একটা রেখা। এখন ধরো তিনটা বিন্দু সমরেখ নয়, কোনো তিনটা বিন্দু ধরো এই তিনটা বিন্দু সমরেখ নয়, তাহলে দেখো তো এদেরকে যখন আমি যোগ করতেছি তখন আমি কি পাচ্ছি, একটা ত্রিভুজ পাচ্ছি। ওকে, দেখো তো একটা ত্রিভুজ পাচ্ছি। এখন এই হলুদ কালারের যে ত্রিভুজটা দেখতেছো, এটাকে আমি বলতে পারি একটা তল, বুঝতে পারলাম? এটাকে বলতে পারি একটা ত্রিভুজাকার তল। তল বলতে তুমি মনে করতে পারো একটা পাত, ঠিক আছে? একটা পাতকে তুমি এই তিনটা বিন্দুর উপর রাখতে পারবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা তল হচ্ছে। তাহলে যখন তিনটা বিন্দু সমরেখ হবে না, যে কোনো তিনটা বিন্দু, তখন তুমি ওদের মাধ্যমে একটা তল পাবা। এখানে এবার একটা জিনিস বলছে যে 20টা বিন্দু আছে, তাহলে আমার যে কোনো তিনটা বিন্দুর মাঝখানে আমি একটা করে তল পাইতে পারবো। আমার কথা বুঝতে পারো? তাহলে যে কোনো তিনটা বিন্দু যদি আমি চুজ করি, তাহলে আমার একটা তল পাওয়ার জন্য আমার তিনটা বিন্দুই এনাফ। তাহলে একটা তল পাওয়ার জন্য আমার তিনটা বিন্দুই কিন্তু এনাফ। তাহলে আগের দিনের আমরা এই টাইপের অনেকগুলো প্রবলেম করছি, তাহলে ওই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি 20টা যেহেতু বিন্দু আছে, তাহলে 20টা বিন্দু থেকে যে কোনো তিনটা বিন্দুকে যতভাবে বাছাই করতে পারবো ঠিক ততগুলো তল পাবো। এটা কিন্তু অ্যান্সার হওয়ার কথা ছিল, বাট এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ এখানে আবার বলে দিতে 7টা বিন্দু আবার একই তলে অবস্থিত। 3 ডিমেনশনে চিন্তা করো, ধরো আমি যেই স্ক্রিনের মধ্যে লিখতেছি সেই স্ক্রিনের মধ্যে আমি 7টা বিন্দু নিলাম, ঠিক আছে? সেই স্ক্রিনের মধ্যে আমি 7টা বিন্দু দিলাম। এখন কথা হচ্ছে এই 7টা বিন্দুকে যদি আমি যোগ করি, আমি আলটিমেটলি একটা সিঙ্গেল তল পাবো। দেখো তো এই একটা তল পাচ্ছি আমি, এই 7টা বিন্দু থেকে কিন্তু ভিন্ন কোনো তল পাচ্ছি না। এই 7টা বিন্দু থেকে আমি একটা মাত্র তল পাচ্ছি, কারণ এই 7টা বিন্দু একই তলের উপর অবস্থিত। তাহলে এই 7টা বিন্দুর উপর একটা পাত তুমি রাখতে পারবা। আর বাকি বিন্দুগুলো কিভাবে আছে? বাকি বিন্দুগুলো তুমি তুমি একটু ইমাজিন করো, চোখ বন্ধ করো, শূন্যের মধ্যে বাকি বিন্দুগুলা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আছে, এক একটা বিন্দু এক এক জায়গায় আছে। 3D তে চিন্তা করতে হবে, আমি তো 3D তোমাকে এঁকে দেখাইতে পারবো না, কিন্তু বাকি 13টা বিন্দু হচ্ছে ভিন্ন 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 জায়গায়। তাহলে বাকি বিন্দুগুলো যেহেতু শূন্যের মধ্যে অবস্থিত, ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত, যে কোনো একটা পেজের উপরে নাই বা যে কোনো তলের উপর নাই, তাহলে তারা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় যেহেতু আছে, তাহলে তাদের যে কোনো তিনজনকে নিলে তুমি একটা করে তল পাবা। কিন্তু যেই 7টা বিন্দু একই তলের মধ্যে আসছে, তাদের থেকে কিন্তু তুমি মাত্র একটা মাত্র তল পাবে। তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 7টা বিন্দু থেকে আমি আসলে 7C3 সংখ্যক তল পাবো না। আচ্ছা বলো তো 7C3 মানে কত? এটা ভ্যালু কত আসে দেখো তো? 35। 35। দেখো এখানে 7টা বিন্দু ছিল, এই 7টা বিন্দু থেকে কিন্তু 35 সংখ্যক তল পাওয়ার কথা ছিল। বাট মজার ব্যাপার হচ্ছে আমার 7টা বিন্দু যেহেতু একই তলের মধ্যে আছে, তাহলে 7টা বিন্দু থেকে আমি তল পাচ্ছি একটা। তাই আমার যেটা যেটা করতে হবে 7C3 এই সংখ্যক জিনিসটাকে আমার বিয়োগ করে বাদ দিয়ে দিতে হবে। টোটাল অ্যান্সার আসার কথা 20C3 সংখ্যক তল। সেখান থেকে আমি 7C3 সংখ্যক তলকে বাদ দিয়ে দিলাম। বাট আমি একটা ভুল যেটা করলাম সেটা হচ্ছে আমি এই 7টা বিন্দু থেকে একটা তল কিন্তু হওয়ার কথা ছিল, সেই একটা তলকেও বাদ দিয়ে দিচ্ছি। তাই আমাদেরকে একটা তল আবার যোগ করে দিতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসলে জ্যামিতির আরো কিছু প্রবলেম করি। জ্যামিতির আরো কিছু প্রবলেম যেগুলা আগের এখন পর্যন্ত যে প্রবলেমগুলো করলাম সেগুলো হচ্ছে আরেকটু অ্যাডভান্স। সো প্রথম প্রবলেম সেটা হচ্ছে 8টি সরল রেখা, 8টি স্ট্রেট লাইন বা সরল রেখা ও 4টি বৃত্ত বা সার্কেল সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে? সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করে? আচ্ছা এবার একটা জিনিস দেখো, দুইটা সরল রেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? এই 4টি পর কি লিখছেন? 4টি সার্কেল সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? আচ্ছা বলতো একটা সরল রেখা আর একটা বৃত্ত, দেখো তো এমন হইতে পারে যে একটা মাত্র বিন্দুতে ছেদ করলো, আবার এমনও হইতে পারে যে সরল রেখাটা বৃত্ত তাদের মাঝখানে ছেদবিন্দু হচ্ছে দুইটা, এটা হইতে পারে। যেহেতু আমাকে বলা হয়েছে যে সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারে, তাই আমি যেটা করব সর্বোচ্চ কেসটাই শুধুমাত্র কাউন্ট করব, সর্বনিম্ন বা সর্বনিম্নর কেসটা কিন্তু কাউন্ট করব না। সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, মানে একটা সরল রেখার একটা বৃত্ত সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। আচ্ছা একটা বৃত্ত আর একটা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? দুইটা বিন্দুতে। দেখো বৃত্ত আর বৃত্ত কিন্তু টাচও করতে পারে, ছেদও করতে পারে। বাট যেহেতু সর্বোচ্চর কথা আসছে, তাই আমাকে আবারও কি করতে হবে, সর্বোচ্চ ছেদ করতে পারে হচ্ছে দুইটা বিন্দুতে। ওকে,
এইটুকু কনসেপ্ট আশা করি তোমরা বুঝো। একটা সরলরেখা সর্বোচ্চ একটা বিন্দুতে ছেদ করতে পারে, একটা সরলরেখার একটা বৃত্ত সর্বোচ্চ দুইটা বিন্দু ছেদ করতে পারে, আর দুইটা বৃত্ত নিজেদের মাঝখানে সর্বোচ্চ দুইটা বিন্দু ছেদ করতে পারে। আচ্ছা, এই কনসেপ্টটুকু যদি বুঝি এবার আমরা এই প্রবলেমটা করতে পারবো। প্রবলেমটা করতে গেলে তিনটা কেস নিয়ে চিন্তা করতে হবে। বলা হয়েছে যে 8টা সরলরেখা এবং 4টা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে। কেস নাম্বার 1, তার মানে 8টা সরলরেখা আর 4টা বৃত্ত ঠিক কিভাবে আছে আমি তো সেটা জানি না। আমি এখানে যেটা করব, সরলরেখাগুলো নিজেদের মাঝখানে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, সরলরেখার বৃত্ত নিজেদের মাঝখানে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে, এবং বৃত্ত আর বৃত্ত নিজেদের মাঝখানে সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারে, প্রত্যেকটা সর্বোচ্চ কেসগুলো নিয়ে যোগ করে দিব। সেভাবে আমি অ্যান্সারটা করবো, কারণ আমি তো জানি না যে এই বৃত্ত সরলরেখাগুলো ঠিক কিভাবে আছে, তাই না? সর্বোচ্চ ম্যাক্সিমাম কয়টা বিন্দু ছেদ করতে পারে সেই কেসটা আমার বের করতে হবে। তাহলে কেস নাম্বার 1, সেখানে হচ্ছে সরলরেখা ছেদবিন্দু, স্ট্রেট লাইন আর স্ট্রেট লাইনের ছেদবিন্দু। ওকে, স্ট্রেট লাইন আর স্ট্রেট লাইন। আচ্ছা, এই কেসের মধ্যে আমার সরলরেখা আছে কয়টা? সরলরেখা আছে হচ্ছে 8টা। তাহলে 8টা থেকে আমি যদি ছেদবিন্দু পাইতে চাই, যে কোনো দুইটাকে চুজ করলে হবে না, 8টা থেকে দুইটা সরলরেখাকে চুজ করব, যেখানে আমি সর্বোচ্চ ছেদবিন্দু পাইতে পারি কয়টা। আমি এমনও হইতে পারে কোনো ছেদবিন্দু নাও পাইতে পারি, আবার ছেদবিন্দু পাইতেও পারি, কিন্তু আমি সর্বোচ্চ যেহেতু কথা বলা হয়েছে তাহলে আমাদেরকে 1 দিয়ে গুণ করতে হবে। 8টা থেকে দুইটা করে নিব সরলরেখা, 8টা সরলরেখা থেকে দুইটা সরলরেখা যতভাবে নিতে পারি, এবং তাদের মাঝখানে সর্বোচ্চ ছেদবিন্দু হইতে পারবে একটা, তাহলে ওই একটা দিয়ে আবার গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যক ছেদবিন্দু পাবো সরলরেখার মাঝখানে। কেস নাম্বার 2, কেস নাম্বার 2 হচ্ছে সরলরেখার বৃত্ত। আচ্ছা, সরলরেখার বৃত্তকে যদি আমি ছেদ করাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমার সরলরেখা আছে কয়টা? 8টা, বৃত্ত আছে কয়টা? 4টা। তাহলে আমাকে যেটা করতে হবে, 8টা সরলরেখা থেকে একটা সরলরেখাকে চুজ করতে হবে, নিলাম, এবং 4টা বৃত্ত থেকে একটা বৃত্তকে চুজ করতে হবে। তো আমি যদি 8টা থেকে একটা সরলরেখাকে চুজ করি আর 4টা বৃত্ত থেকে একটা বৃত্তকে চুজ করি, তাহলে আমি ছেদবিন্দু কয়টা পাবো? একটা না দুইটাই পাবো? দুইটা সর্বোচ্চ। যেহেতু সর্বোচ্চ চাচ্ছি তাহলে দুইটা, তাহলে আমাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। কারণ 8C1 আর 4C1 যখন করবা তখন তুমি বেসিক্যালি 8টা থেকে একটা সরলরেখা চুজ করতেছো, 4টা বৃত্ত থেকে একটা বৃত্ত চুজ করতেছো, বাট তুমি ছেদবিন্দু চাচ্ছ কয়টা? ছেদবিন্দু চাচ্ছি 2টা, সর্বোচ্চ 2টা করে চাচ্ছি, তাহলে তাদের প্রত্যেকের জন্য আমি 2টা করে ছেদবিন্দু চাচ্ছি, তাহলে আমি 2 দিয়ে গুণ দিলাম। ওকে, এবার কেস নাম্বার 3, বৃত্ত সার্কেল আর সার্কেল। ঠিক আছে, সো এবার বলো তো অ্যান্সারটা কি হবে? 4টা বৃত্ত আছে আমার কাছে, অ্যান্সার কি হবে? 4C2 into 2। 4C2 into 2। তারপরে তোমার কাজ হবে কি, সিম্পল ফোর্স, এদের সবাইকে যোগ করে দাও, তাদের সবাইকে যদি যোগ করে দাও তাহলে হচ্ছে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হইছে? এবার চলো, ওকে, এবার চলো অলিম্পিয়াড আসার একটা প্রবলেম করি। অলিম্পিয়াড আসলে 2টা প্রবলেম করবো এখন। একটা হচ্ছে একটি পঞ্চভুজকে, এবং এগুলো অনেক সময় অ্যাডমিশনে চলে আসে, বলা যায় না অ্যাডমিশনের, আসলে বলা যায় না, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলা যায় না। একটি পঞ্চভুজকে একটি বৃত্ত কয়টি বিন্দুতে ছেদ করে? আচ্ছা, সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে? সরি, প্রশ্নটা হচ্ছে সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে, কারণ যদি বলে কয়টি বিন্দুতে ছেদ করে সেটা কিন্তু তুমি বের করতে পারবে না। সর্বোচ্চ বা সর্বোচ্চ বললে তুমি বের করতে পারবে। দেখো, একটা পঞ্চভুজ নিন, এটা একটা পঞ্চভুজ হয়েছে। ওকে, আচ্ছা, এমন হইতে পারে না একটা বৃত্ত একটা পঞ্চভুজকে মাত্র 2টা বিন্দুতে ছেদ করলো, এটা হইতে পারে। আবার হইতে পারে, এমন হইতে পারে একটা বৃত্ত একটা পঞ্চভুজকে 3টা বিন্দুতে ছেদ করলো, 1টা 2টা, মানে অনেকগুলো কেস কিন্তু হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখন সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে সেটা বলছে, সেটা বের করার জন্য এবার আমরা সর্বোচ্চ কেসটি একটু দেখি। সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করে সেটা বের করার জন্য আমাদের একটু প্রবলেমটা একটু ভেঙে করলে ভালো হয়। ভেঙে কিভাবে করব? দেখো তো, একটা পঞ্চভুজের বাহু আছে কয়টা? একটা পঞ্চভুজের বাহু আছে হচ্ছে গিয়ে 5টা। 10টা না? 5টি বাহু আছে, হ্যাঁ 5টি বাহু আছে। অ্যান্সার কি একটা 10? পঞ্চভুজের 5, অ্যান্সার হবে হচ্ছে গিয়ে তোমার 10, অ্যান্সার হবে 10। এটা আসলে অনেক ইজি হয়ে গেছে। তো এটা আমি গনে গনে বলছি। গুণে বলছি।
হ্যাঁ সেটাই বুঝছি। তা আমি আমরা প্রবলেম ওয়াইজ করি, তাহলে এই টাইপের যে কোনো প্রবলেমটা তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? এখন তো তুমি মনে মনে করলে, ধরো আরো যদি কোনো কঠিন কেস হতো সেটা তোমার আর কি বৃত্ত টাকা দরকার নেই। আমি এখানে যে বৃত্ত ফর্মুলা দিয়ে রাখছি না, কিভাবে হবে? হ্যাঁ ফর্মুলা দিয়ে বলতেছি। ফর্মুলা দিয়ে করার জন্য তোমাদের যেটা করতে হবে, তুমি আগে এটা চিন্তা করো, একটা বৃত্তের পক্ষে একটা পঞ্চভুজে বাহু আছে হচ্ছে 5টা, একটা বৃত্ত আর একটা বাহুকে তুমি একটা স্ট্রেট লাইন কল্পনা করতে পারো না? তাহলে তুমি এটা চিন্তা করো, একটা স্ট্রেট লাইনকে একটা বৃত্ত কয়টা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? দুইটা। তার মানে তুমি বৃত্ত নিবা, তার মানে তোমার হচ্ছে একটা পঞ্চভুজকে একটি বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারে? তারপরে তোমাকে যেটা করতে হবে, 5টা বাহু থেকে তোমার একটা বাহু নিতে হবে, এবং একটা বৃত্ত আছেই মাত্র একটা বৃত্ত, যদি একাধিক দিত তাহলে আবার হিসাব হইতো অন্যটা। তাহলে একটা বৃত্তই নিতে হবে, একটা বৃত্ত থেকে একটা বৃত্ত নিবা, এবং সর্বোচ্চ কয়টা একটা বাহু বা একটা সরলরেখা একটা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতেছে? 2টা বিন্দুতে। 2 গুণ করো, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। একটা বাহু সর্বোচ্চ 2টা বিন্দুতে ছেদ করতে পারে একটা, তাহলে পঞ্চভুজের বাহু হচ্ছে 5টা, তাহলে সে সর্বোচ্চ 5c1 * 1c1 * 2 এভাবে আমরা বললাম। আর তুমি গুণে গুণে তো তুমি বের করতে পারলে, এটা তো সহজ প্রবলেম। কেন আসলে এত সহজ প্রবলেমটা করাইলাম, কারণ আমি তোমাকে এখন অলিম্পিয়াড আসা একটা প্রবলেম করবো, এটা অলিম্পিয়াড আসে নাই, এটা আমি নিজে বানাই দিই। এবার আমি তোমাকে অলিম্পিয়াড আসা প্রবলেমটা দেখাই। হ্যালো, বলো। স্যার n ইনটু 2 হয় না, মানে পঞ্চভুজ তো 5 তে 5 ইনটু 2 ধরো 10, তাহলে ষষ্ঠভুজ হলে 6 ইনটু 2 তাহলে 12 এরকম হয় না? 6c2 12, আচ্ছা একটু দাঁড়াও, 7 একটা সর্বোচ্চ ওইভাবে কি হবে? ওইভাবে তুমি যদি আরো বড় কেস গুলোতে যাও তাহলে মনে হয় ঝামেলা হয়ে যেতে পারে। না, ওইভাবে সম্ভবত হবে না। যেমন আমি এখন যে প্রবলেমটা করে করাবো এটার মধ্যে কি দেখো, ওইভাবে তুমি মিলাইতে পারো কিনা। আমি তোমাকে বললাম যে একটি 100 বাহু বিশিষ্ট বহুভুজ। আগের প্রবলেমটা করেছি এমনি, মানে এটা তোমাদের যে একটা বোঝানোর জন্য যে আসলে তোমরা কিভাবে প্রবলেমটা নিয়ে চিন্তা করবা। 100 বাহু বিশিষ্ট বহুভুজ, 100 বাহু বিশিষ্ট বহুভুজকে একটি বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে, একটি বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? অ্যান্সার হবে কি, 100টা যেহেতু তার বাহু আছে, ওইখান থেকে যদি তুমি যে কোনো একটা বাহুকে চুজ করো, সেই একটা বাহুর সাথে একটা বৃত্তকে যদি তুমি চুজ করো, তাহলে সেই একটা বাহু আর একটা বৃত্তর মাঝখানে ছেদবিন্দু থাকবে 2টা। তাহলে 100টা বাহু থেকে তুমি যতভাবে একটা বাহু চুজ করতে পারবা, তার সাথে একটা বৃত্তের ছেদবিন্দু ওইভাবে হচ্ছে চলে আসবে। আচ্ছা, তাহলে এইটাকে কি এর কথা অনুযায়ী কি ছিল, আকিদার কথা অনুযায়ী আমি তাহলে 100c2 বলতে পারতাম কিনা? স্যার দেখো তো আকিদা, তোমার কথা অনুযায়ী 100c2 না? তোমার কথা অনুযায়ী হবে না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এভাবে প্রবলেমটা করতে পারবো না। ওকে, একাধিক বৃত্ত যদি থাকতো তাহলে কিভাবে করবো ভাই? হয় মানে 100 একাধিক বৃত্ত থাকলে, আচ্ছা হ্যাঁ, একাধিক বৃত্ত থাকলে প্রবলেমটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। এখন তখন আবার অনেকগুলো কেস হয়তো বা সেখানে বলে দিতে হবে, কারণ এখানে ঝামেলাটা হবে কি, তখন বৃত্তর সাথে বৃত্ত ধরো, তখন তো আবার বৃত্তর সাথে বৃত্ত ছেদবিন্দু আসবে, একটা বৃত্তর সাথে একটা বৃত্ত ছেদবিন্দু 2টা বিন্দুতে, ধরো একটা বৃত্ত আর এখানে। আচ্ছা, তখন সর্বোচ্চ কেসটা বের করার জন্য তুমি যেটা করতে পারতা সেটা হচ্ছে যে কি, প্রত্যেকটা বৃত্তর সাথে সরলরেখার কয়টা ছেদবিন্দু এদেরকে তুমি চাইলে যোগ করতে পারতাম, বৃত্তর সাথে বৃত্তর কেস ধরে হয়তো বা করতে হইতো। বুঝতে পারছো? আমি এক্স্যাক্টলি প্রবলেম না দেখে বলতে পারতেছি না, বাট কেস ধরে ধরে করা লাগতে পারে যে একটা বৃত্তের সাথে একটা সরলরেখা সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারে, আবার আরেকটা বৃত্ত সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারে, আবার এই 2টা বৃত্ত নিজেদের মাঝখানে সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করতে পারতেছে। সবগুলোকে তুমি পসিবল কেসগুলোকে যোগ করে হয়তো বা তোমার করা লাগবে। আচ্ছা, এবার বোর্ড প্লাস অ্যাডমিশন দুইটার জন্য খুব, অ্যাডমিশন বলতে স্পেশালি ভার্সিটি অ্যাডমিশনে এই জায়গাতে প্রশ্ন আসবে কনফার্ম, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায়, সেটা হচ্ছে এক বা একাধিক জিনিস বাছাই, এক বা একাধিক জিনিস বাছাই। এখানে আমি 2টা ক্যাটাগরি করে পড়াবো, ঠিক আছে? একটা হচ্ছে একই ব্র্যান্ড,
আর একটা হচ্ছে ভিন্ন ব্র্যান্ড। কথার গুরু মর্মার্থ পরে বুঝবা, ঠিক আছে? ভিন্ন ব্র্যান্ড। আচ্ছা, প্রথমে ধরো ভিন্ন ব্র্যান্ড দিয়ে শুরু করি, এবং ভিন্ন ব্র্যান্ডের প্রশ্নটা চিনারও ওয়ে বলে দিচ্ছি। এটা প্রথমে বেসিক দেখাবো, তারপর হচ্ছে যে কি প্রবলেম গুলা ইন জেনারেল কিভাবে করবো সেটা দেখাবো। সো ভিন্ন ব্র্যান্ডের প্রশ্নের মধ্যে সবসময় তোমার দুইটা বন্ধুর কাহিনী আসবে, যে বন্ধুদেরকে দাওয়াত দেওয়ার প্রশ্ন আসবে। সবসময় দেখবে এটা আসবে, বন্ধুকে দাওয়াত, কতভাবে দাওয়াত দিতে হবে, এক বা একাধিক বন্ধুকে দাওয়াত। এরপরে যে পরীক্ষায় প্রশ্নপত্র, এই জিনিসটা আসবে, পরীক্ষায় প্রশ্নপত্র বিকল্প সহ এই কথাগুলো আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ভিন্ন ব্র্যান্ড চিনবা এভাবে। আচ্ছা, তো এখন এবার মেইন আলোচনা আসি। এবার ভিন্ন ব্র্যান্ডের প্রশ্নটা বলি, তারপর তা সলভ করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে যে আমরা সমাবেশের এমনি জেনারেল যে নিয়মটা বুঝি, সেই নিয়ম অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করবো এবং সেভাবেও সলভ করতে পারবো। তারপর হচ্ছে যে কিভাবে আমরা অ্যাডমিশন আরো কম টাইমে দ্রুততম সময় সলভ করতে পারবো সেটা দেখবো। প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তির 7 জন বন্ধু আছে। যে কোনো বইয়ের মধ্যে পাবা এই প্রশ্ন। 7 জন বন্ধু আছে, ওকে? ভার্সিটি অ্যাডমিশন প্রচুর আসে। সে তার জন্মদিনে এক বা একাধিক, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক বা একাধিক, ঠিক আছে? মানে তোমাকে ঠিক কয়টা নির্বাচন করতে বলছে সেটা যদি তোমাকে নির্দিষ্ট করে না দেয়। আমরা সমাবেশের অনেক অঙ্ক এমন করছি হয়তোবা, যেখানে বলছে যে 10টা জিনিস থেকে দুইজন, তোমাকে এমন যদি বলতো 7 জন বন্ধু থেকে 3 জন বন্ধুকে তুমি কতভাবে দাওয়াত দিতে পারো, তখন অঙ্কটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যেত। বাট এখানে তোমাকে বলছে এক বা একাধিক যদি বাছাই সংক্রান্ত প্রবলেম, যেখানে বলতেছে যে তুমি একজনকে দাওয়াত দিলো, ওকে, হয়ে যাবে, আবার 2 জনকে দিলেও হবে, 3 জনকে দিলেও হবে। মানে এখানে কিন্তু তোমাকে নির্দিষ্ট করে বলা নাই তোমার 7 জন বন্ধু থেকে তুমি কয়জনকে দাওয়াত দিবা। এখানে বলছে এক বা একাধিক বন্ধুকে কতভাবে দাওয়াত দিতে পারে, কতভাবে দাওয়াত দিতে পারে, সেটা লিখলাম না। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে তুমি 7 জন বন্ধু থেকে তুমি যদি একজন বন্ধুকে বাছাই করো বা দাওয়াত দাও, মানে 7C1 করো, কোনো সমস্যা নেই। আবার যদি তুমি 7 জন বন্ধু থেকে 2 জন বন্ধুকেও দাওয়াত দাও, তাতেও কোনো সমস্যা নাই। 7 জন বন্ধু থেকে 3 জন বন্ধুকে দাওয়াত দাও, তাহলেও কোনো সমস্যা নাই। আর তোমার কন্ডিশন বলছে একজন বা একাধিক জনকে দাওয়াত দাও। 7 জন বন্ধু থেকে 4 জনকে দাওয়াত দাও, তাতেও কোনো সমস্যা নাই। 5 জনকে দাওয়াত দাও, তাতেও কোনো সমস্যা নেই। 6 জনকে দাওয়াত দাও, তাতেও কোনো সমস্যা নেই। 7 জন থেকে 7 জনকেই তুমি দাওয়াত দিবে, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা বলো, তাদের মাঝখানে আমি যোগ দিব না গুণ দিব? যোগ। ভেরি গুড, সাবাস। তাদের মাঝখানে কিন্তু আমি যোগ দিব। যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি ওই যে শুরুতে একটা ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা বিন্যাস সমাবেশ প্রবলেম করার সময় যোগ বা গুণ এটা ডিসাইড করবো এভাবে যে আমার কাজ শেষ হয়ে গেছে কিনা। কাজ শেষ হইলে যোগ, কাজ শেষ না হইলে গুণ। কাজ শেষ হওয়া মানে কি? আমাকে বলছিল বন্ধুকে দাওয়াত দিতে, আমি 7 জন থেকে একজনকে দিছি, কোনো আপত্তি তো না, আমি তো আমার কাজ শেষ করে ফেলছি, দাওয়াত দেওয়ার কাজ কিন্তু কমপ্লিট। যোগ, 7 জনকে 2 জন দিছে, তাতেও হবে যোগ, তাদের প্রত্যেকের মাঝখানে প্লাস সাইন দিবি। আচ্ছা, এইভাবে তুমি প্রবলেমটা করলা, এখানে তুমি অ্যান্সারটা লিখে দিলা, কোনো সমস্যা নেই। বাট এটার একটা শর্টকাট বড় ভাইরা দেখায়। শর্টকাটটা কি? শর্টকাটটা বোঝার জন্য একটু দ্বিপদীর 1 মিনিট সময় নিব শুধুমাত্র। একটা দ্বিপদী বিস্তৃতি তোমাদের একটু দেখাই। ধরো 1 + x টু দি পাওয়ার 7ই ধরো আমি দিলাম। 1 + x টু দি পাওয়ার 7 এর যদি দ্বিপদী বিস্তৃতি করো, সেখানে কেমন আসবে ব্যাপারটা? 7C0 ইন্টু প্রথমটা একটার থাকে সর্বোচ্চ ঘাত, একটার থাকে সর্বনিম্ন ঘাত, তাহলে 1 টু দি পাওয়ার কত? ধরো 1 টু দি পাওয়ার আমি দিলাম 0, আর তাহলে x টু দি পাওয়ার দিতে হবে কত? x টু দি পাওয়ার দিতে হবে 7 যোগ 7C1, তাহলে দিব 1 টু, আচ্ছা 1 টু দি পাওয়ার 0 এটা লেখার দরকার নাই, এটা 1 টু দি পাওয়ার 1 0 যাই বসে একই আসবে। তাহলে x টু দি পাওয়ার 6, এভাবে করতে 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 আমার একটা টাইমে 7C7 আসবে আর x টু দি পাওয়ার 0 চলে আসবে। এটাই না 1 + x টু দি পাওয়ার 7 এর দ্বিপদী বিস্তৃতি। এবার যদি এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে আমি x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে কত আসবে? x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে আমার অ্যানসারটা কত আসবে? দেখো তো লেফট হ্যান্ড সাইডে কত আসবে? 2 টু দি পাওয়ার 7। আর রাইট হ্যান্ড সাইডে কত আসবে বলো তো? রাইট হ্যান্ড সাইডে চলে আসবে তোমার x এর জায়গায় যদি 1 বসা, তাহলে প্রথম রাশি হচ্ছে 7C0, আর 7C0 এর মান কত বলো তো? 7C0 এর মান হচ্ছে 1। প্রথমটা হচ্ছে 1 যোগ 7C1 যোগ 7C2 যোগ 7C3 যোগ ডট 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 7C7।
তাহলে এখন বলো তো 7c1 যোগ 7c2 যোগ 7c3 যোগ 7c7 এইটার মান আসলে কত? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 তুমি বলতে পারো না? এটার মানকে তুমি 2 টু দি পাওয়ার 7 প্লাস 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 কিন্তু তুমি বলতে পারো। বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা হিসেবে বলা হয়, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে তুমি একটা বন্ধুকে তোমার শর্টকাট ফর্মুলাটা বলি, যে কোনো কিছুর জন্য ইউজ করতে পারবা। সেটা হচ্ছে যে কি, তোমার একটা বন্ধু, একজন বন্ধুকে নাও, সেটার ক্ষেত্রে তোমার দুইটা অপশন ছিল, আইদার তুমি তাকে দাওয়াত দিছো ইয়েস, অথবা দাওয়াত দাও নাই নো, দুইটা অপশন। এখন বলো তোমার টোটাল বন্ধুর সংখ্যা কত? 7। এখানে যেটা আছে যে সম্ভাব্য ফলাফল কয়টা, ঠিক আছে, সম্ভাব্য জিনিস কয়টা আছে, সম্ভাব্য তোমার কাছে অপশন কয়টা আছে? অপশন আছে একটা বন্ধুকে দাওয়াত দেওয়ার অপশন আছে দুইটা, দাওয়াত দিবা অথবা দিবা না, দুইটা। তারপরে তোমার বন্ধু আছে কয়টা? 7টা। 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। ভার্সিটিতে আসলে ডিরেক্ট এভাবে করে দিবা। 7 জন বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় কত? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। 7 জন বন্ধুকে দাওয়াত কত ভাবে দিতে পারবা? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। এই সংখ্যক উপায়ে তুমি তাদেরকে দাওয়াত দিতে পারবে। যেখানে 2 এর পরিচয় কি, এটা হচ্ছে তোমার কাছে পসিবল কয়টা ওয়ে আছে, ঠিক আছে? আইদা তুমি দাওয়াত দিতে পারতা, নাও দিতে পারতা, পসিবল ওয়ে। তারপর তার মাথায় বসবে হচ্ছে তোমার টোটাল কয়টা জিনিস আছে সেটা। তুমি যদি, আমি প্রথমে যে অঙ্কটা করলাম সেটা করলাম একদম বেসিক থেকে, সমাবেশের বেসিক থেকে করলাম। তুমি যদি এভাবে করো কোনো সমস্যা নেই। তুমি যদি সময় বাঁচাইতে চাও, তোমাকে যদি বলে 9 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবা কত উপায়? 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। কারণ আমি জানি একটা বন্ধুকে আমি দাওয়াত দিতে পারি। 9 জন বন্ধুকে জন্মদিনে এক বা 9 জন বন্ধুর মধ্যে জন্মদিনে এক বা একাধিক বন্ধুকে কত পাবে? এক বা একাধিক, এই কথাটা উল্লেখ থাকতে হবে। সেটা যদি বলে তাহলে অ্যান্সার হবে কত? 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। কারণ একটা বন্ধুকে তুমি দাওয়াত দিতেও পারো, নাও দিতে পারো, দুইটা পসিবল ওয়ে। আর বন্ধু আছে তোমার 9 জন, তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। এবার আরেকটা প্রবলেম করাবো, সেটা হচ্ছে তোমার ধরো পরীক্ষায় প্রশ্নপত্র আছে, পরীক্ষা প্রশ্নপত্রের মধ্যে 8টা প্রশ্ন আছে, 8টা প্রশ্ন আছে বিকল্প সহ। এই কথাটার মিনিং ইম্পর্টেন্ট, বিকল্প সহ অ্যাডমিশনে আসে এই প্রশ্নটা, বিকল্প সহ। তার মানে হচ্ছে তোমাকে 8টা প্রশ্ন আছে। এখন তোমাকে বললো এক বা একাধিক প্রশ্ন কত ভাবে অ্যান্সার করতে পারবা, এক বা একাধিক প্রশ্ন কত ভাবে অ্যান্সার করতে পারবা। ওকে, তার মানে তুমি একটা চিন্তা করো, তোমার কাছে নাম্বার 1 প্রশ্ন যেটা বিকল্প আছে, নাম্বার 1 প্রশ্ন একটা হচ্ছে এ দিচ্ছে, 1 এর এ অথবা 1 এর বি, ঠিক আছে? তুমি 1 এর এ অ্যান্সার করবে অথবা 1 এর বি অ্যান্সার করবে। মানে 1 নম্বর প্রশ্নের মধ্যে তোমার দুইটা বিকল্প দিচ্ছে, দুইটা ওয়ে আছে তোমার। হ্যাঁ, আবার 2 নম্বর প্রশ্নের মধ্যে আবার 2 এর এ আছে, 2 এর বি আছে। এইভাবে তুমি এক বা একাধিক প্রশ্ন তুমি কত ভাবে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার আমরা একটু চিন্তা করি এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। তুমি একটা জিনিস যদি চিন্তা করো, তোমার প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে তোমার পসিবল চয়েস আছে কয়টা তুমি বলতে পারবা? পসিবল চয়েস এখানে একটু চিন্তা করে বললো, পসিবল 16টা। চয়েস আছে কয়টা? না, একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমার পসিবল চয়েস আছে কয়টা? 3টা মনে হয় ভাইয়া। তিনটা। আইদার তুমি এ নম্বরটা অ্যান্সার করবা, অথবা তুমি বি নম্বরটা অ্যান্সার করবা, অথবা তুমি 1 নম্বর প্রশ্নটা অ্যান্সারই করবা না। কারণ এখানে তোমাকে বলা হয়েছে এক বা একাধিক প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তুমি 1 নম্বর অ্যান্সার করলা না, তাতেও তোমার স্যাটিসফাই করবে তোমার কন্ডিশন। কারণ তোমাকে বলছে এক বা একাধিক প্রশ্ন কতভাবে তুমি অ্যান্সার করতে পারবা। তোমাকে এটা বলে নাই 1 নম্বর 2 নম্বর 8 নম্বর 8টা প্রশ্ন অ্যান্সার করো, না এটা বলে নাই। বা এখানে 4টা অ্যান্সার করো, এটাও বলে নাই। তুমি এক বা একাধিক, তোমার ইচ্ছে হলে তুমি 1 নম্বর অ্যান্সার করো, অথবা তুমি ইচ্ছে হলে তুমি 2 নম্বর অ্যান্সার করো, 2 এর এ অ্যান্সার করো, বি অ্যান্সার করো না, কোনো সমস্যা নেই। তার মানে তুমি 1 নম্বর অ্যান্সার করার যখন প্রশ্ন আসবে তখন তোমার হাতে 3টা চয়েস আছে, আইদার তুমি 1 এর এ অ্যান্সার করবা, 1 এর বি অ্যান্সার করবা, অথবা তুমি এক অ্যান্সারই করবা না। তাহলে এইভাবে তোমার পসিবল চয়েস আছে কয়টা? 3টা। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার পসিবল চয়েস আছে 3টা। প্রশ্ন আছে কয়টা ভাইয়া? প্রশ্ন আছে হচ্ছে 8টা। তাহলে অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1, এক লাইন। বলো তো বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। তাহলে এভাবে হবে 3 টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এর বাইরে এক বা একাধিক প্রশ্ন বাছাইয়ের থেকে আমি যেটা বললাম ভিন্ন ব্র্যান্ডের আর কোনো প্রশ্ন? আচ্ছা, ভিন্ন ব্র্যান্ডের ব্যাপারটা তো একটু আছে, যে আসলে কেন এটা আমি ভিন্ন ব্র্যান্ড বলতেছি। আচ্ছা বলো, তোমার যে 7টা বন্ধু আছে, এই 7টা বন্ধু কি একই বন্ধু? না, 7টা বন্ধু 7টা ভিন্ন ভিন্ন পার্সন, 7টা ভিন্ন ভিন্ন ব্যক্তি। তাহলে তাদেরকে আমি ভিন্ন বলতে পারি। আবার যে প্রশ্নের কথা বলতেছি 8টা প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন 8টা প্রশ্ন। তখন যখন আমাকে বলবে এক বা একাধিক প্রশ্ন বাছাই করো, তখন
তখন আমার অ্যান্সারটা হবে এরকম। এবার আসো, যদি আমাকে বলতো এবার যদি একই ব্র্যান্ড হয় তাহলে আমার প্রবলেমগুলো কেমন হবে আর প্রবলেমগুলো কিভাবে করবো। একই ব্র্যান্ড, ঠিক আছে। তোমরা এইভাবে আজকে ক্লাস শেষ হওয়ার পরে তোমরা এবার বিন্যাস সমাবেশ থেকে যদি যারা যারা নোট করছো তারা চাইলে অ্যাডমিশনের বইগুলো সলভ করে দেখতে পারো। বিভিন্ন ভার্সিটি যদি কারো প্রশ্ন ব্যাংক থাকে অথবা বইয়ের পিছনে ভার্সিটির এমসিকিউ গুলো দেওয়া থাকে, তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো ওই ভার্সিটির এমসিকিউ গুলো তোমরা কয়টা পারো। বিন্যাসের সমাবেশ সবই তো মোটামুটি কনসেপ্ট আলোচনা করা হয়ে গেছে, তুমি দেখতে পারো চেষ্টা করে যে কয়টা তুমি পারো। আমার মনে হয় তুমি ম্যাক্সিমাম পারো, মানে ইভেন এই ইন্টারের এই স্টেজে থেকেও তুমি ভার্সিটির ম্যাক্সিমাম প্রশ্নই তুমি পারবা আমার মনে হয়। এবং বিন্যাস সমাবেশ কিন্তু খুবই ট্রিকি একটা জায়গা, এখান থেকে কিন্তু তুমি যদি একটু ভালো করতে পারো, আমার কাছে সবসময় কিছু জায়গা মনে হয় যে ওই জায়গাগুলোতে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি ফোকাস করা উচিত। কোন জায়গাগুলো একটু তোমাকে বলি, কেন ফোকাস করা হয় তার ব্যাখ্যাটা বলতেছি। একটা হচ্ছে তুমি বিন্যাস সমাবেশ সম্ভাবনা, বিন্যাস সমাবেশ আর হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা তোমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়বে। আর একটা হচ্ছে ক্যালকুলাস, ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বোথ। আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। এই জায়গাগুলোতে কেন একটা স্টুডেন্ট বেশি ফোকাস করা উচিত, কারণ হচ্ছে বিন্যাস সমাবেশ সম্ভাবনা এখান থেকে ধরো তোমার বুয়েটে আমি ধরলাম এই 3টা চ্যাপ্টার থেকে 3টা বা 4টা প্রশ্ন আসলো, প্রশ্নগুলো দেখবে ট্রিকি করে দিচ্ছে। তো ট্রিকি করার কারণে কি হবে, ইন জেনারেল যারা সবাই একটা এভারেজ প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে তুমি কিন্তু তোমার একটা পার্থক্য তৈরি করার সুযোগ পাবা এই জায়গায়। এরপরে ধরো তুমি ইন্টিগ্রেশনের কথা আসো, সবাই খুব ভালো ইন্টিগ্রেশন পারে না, বা সবাই ডিফারেন্সিয়েশনে একটু কঠিন প্রশ্ন দিয়ে দিলে, অ্যাডভান্স প্রশ্ন দিলে সবাই হয়তো বা পারবে না। তুমি ক্যালকুলাসের উপর খুব ভালো একটা দখল রাখছো, তাহলে এই জায়গাতে কিন্তু তুমি পার্থক্য ক্রিয়েট করতে পারবা। এখন মনে করো ম্যাট্রিক্সের প্রশ্নে আসো, ম্যাট্রিক্স থেকে কঠিন প্রশ্ন দিল, আরে ভাই কি কঠিন প্রশ্ন দিব, তুমিও যেটা পারবা এটা অন্যরাও পারবে। তো তুমি 10 নাম্বার যদি ইনকেস তুমি পাও, তুমি অন্যদের সাথে কিন্তু তুমি কোনো পার্থক্য তৈরি করতে পারবা না। এখন ধরো অন্য একটা চ্যাপ্টারের কথা চিন্তা করো, ধরো তোমার সরল লেখার কথা চিন্তা করো বা ভেক্টরের কথা চিন্তা করো। এখান থেকে যদি ভেক্টর কথা চিন্তা করো, এখান থেকে যদি প্রশ্ন দেওয়াও খুব বেশি কঠিন, সেটা দিয়ে তুমি কিন্তু খুব বেশি পার্থক্য তৈরি করতে পারবে না, কারণ ভেক্টরে সবাই ডট গুণন ক্রস গুণন বুঝে, এখান থেকে প্রশ্নগুলো মেজরিটি পারবে। তোমার সাথে পার্থক্যটা তৈরি হবে কোথায়, এটা অ্যাডমিশন তো এমন না যে তুমি এ প্লাস পাইলে আরেকজন এ প্লাস পাইলে, কোনো সমস্যা নাই, দুইজনই এ প্লাস পাইলে। এখানে হচ্ছে তোমার ডিফারেন্স ক্রিয়েট করতে হবে তোমার অন্য ফ্রেন্ডের সাথে। তো সেসব ক্ষেত্রে হচ্ছে এই জায়গাগুলোতে তোমার ফোকাস করা উচিত, যেসব জায়গাগুলোতে ট্রিকি, যেসব জায়গাগুলোতে মানুষের ভুল করার চান্স আছে। তো বিন্যাস সমাবেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই অ্যান্সার করে আসবে, দেখবা যে অনেকের অ্যান্সার মিলবে না, একজনের সাথে একজন অ্যান্সার মিলবে না, কারণ তোমরা নিজেই চ্যাপ্টারটা করতে করতে বুঝতেছে এখানে আসলে অনেকগুলো পসিবল কেস আছে। তো ফর্মুলাগুলো আমি যেভাবে যেভাবে বলছি ওইভাবে নোট করে দিই, কোন ফর্মুলাটা কোথায় ইউজ করবা। যেমন প্রত্যেকটা ফর্মুলা বলার সময় আমি কিছু জিনিস মার্ক করতে পারি, এক বা একাধিক প্রশ্ন, তো এইটার জন্য তুমি কিভাবে করবা, এটা একটা ব্যাপার। আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রশ্ন থাকে যে ভিন্ন ভিন্ন জিনিস, একই জিনিস পুনরাবৃত্তি, তো এই প্রত্যেকটা কেস যদি তুমি মাথার মধ্যে সাজিয়ে রাখতে পারবো যে না টোটাল কি কি কেস আছে, কোন কেসে কোন ফর্মুলা, তাহলে দেখো তুমি সবগুলো অঙ্ক মোটামুটি তুমি পারবা। তো আর বেশি বেশি প্রবলেম সলভ করার অভ্যাসটাও এখানে খুব দরকার, কারণ যেহেতু জিনিসগুলো খুব ট্রিকি। আচ্ছা এবার আসো যে একই ব্র্যান্ড যদি হয় তাহলে কি হবে। তো প্রথমে আমি এখানে শব্দ রিলেটেড কিছু প্রবলেম দেখাই, শব্দ থেকে একটা প্রবলেম দেখাই। অনেকগুলো শব্দ আসতে পারে, প্রত্যেকটা শব্দের প্রবলেম একটা নিয়ম দেখাবো, প্রত্যেকটা এই নিয়মে সলভ হবে, ঠিক আছে। এই শব্দটা তোমরা একদম কমন, মিসিসিপি, ঠিক আছে, কমন একটা শব্দ। এখানে বললো শব্দটি থেকে এক বা একাধিক বর্ণ, এই যে আবারও এক বা একাধিক কিন্তু চলে আসছে, কিন্তু কেন এটাকে আমি একই ব্র্যান্ড বলতেছি একটু পরে বলতেছি। তো বর্ণ বাছাই করতে পারবা, শব্দটি থেকে এক বা একাধিক বর্ণ কত ভাবে বাছাই করা যাবে। আচ্ছা এখানে দেখো আগের বার তোমার 7টা বন্ধু ছিল ভিন্ন, 8টা প্রশ্নই ছিল ভিন্ন, বাট এখানেও কিন্তু আমাকে বলছে এক বা একাধিক বর্ণ বাছাই করতে। কিন্তু দেখো ভাই এখানে এস কিন্তু আছে 4টা, পি কিন্তু আছে এখানে 2টা, আই কিন্তু আছে 3টা, এবং এই এস কিন্তু একই জাতীয় জিনিসই তোমার একাধিক হয়ে গেছে, এবং তারপরে তোমাকে বলছে এক বা একাধিক জিনিস বাছাই করতে। তবে এবার নিশ্চয়ই তুমি আগের মতো করে চিন্তা করলে হবে না, আগের মতো করে প্রবলেমটা সলভ হবে না। প্রথমে তোমাকে শর্টকাট নিয়মটা দেখাই দিই, ডিরেক্ট এক লাইন অ্যান্সার কিভাবে বসাই দিবে। প্রথমে বলো আমাকে এম আছে কয়টা, এস আছে কয়টা, আই আছে কয়টা, আর পি আছে কয়টা, এটা বলো। এম একটা, এস 4টা, আই 4টা, আর পি 2টা। পি 2টা, ওকে। অ্যান্সার হবে 1 + 1 × 4 + 1 × 4 + 1 × 2 + 1 - 1। অ্যান্সারটা ডিরেক্ট এক লাইনে আমি এভাবে লিখবো,
যত কঠিন প্রশ্নই দেখ এখান থেকে, যেভাবেই দেখ এক লাইনে এভাবে লিখে দিবা, প্রবলেম সলভ। তোমার এখানে মিসিসিপি বলছে, একই ব্র্যান্ডের এক জাতীয় কারা কারা আছে তাদেরকে প্রথমে এভাবে লিখে নিবা। এম আছে কয়টা? একটা। এস আছে কয়টা? চারটা। আই আছে কয়টা? চারটা। পি আছে কয়টা? দুইটা। আচ্ছা ঠিক আছে, সবার সাথে এক যোগ করো, গুণ করে এক বিয়োগ করো। এইবার মনে করো যে তোমার ইচ্ছে হলো যে আচ্ছা বেসিকটা কি, তাহলে এই ফর্মুলাটার ব্যাকগ্রাউন্ডটা কি, গ্রুপ করো। এক জাতীয় যারা আছে তাদেরকে গ্রুপ করো। এক বা একাধিক জিনিস বাছাই করার কথা বলছে তো, এবার চলো গ্রুপ করি। এম আচ্ছা, এখন ধরো এম এস আই পি। এম আছে হচ্ছে একটা, যেহেতু এক বা একাধিক বাছাই করতে বলছে, তাহলে তুমি এমন হইতে পারে না যে তুমি একটা এম বাছাই করলা, 1M। আবার এমনও তো হইতে পারে যেহেতু তোমার এক বা একাধিক বর্ণ বাছাই করতে বলছে, এমন হইতে পারে না সেই বর্ণের মধ্যে তুমি এম কে নিলাই না, এম কে তুমি জায়গায় দিলা না, তাহলে তুমি এমনও হইতে পারে তুমি 0M চুজ করতে পারতা, এটা হইতে পারতো, কিন্তু এটা হইতে পারতো। আবার দেখো তোমার এস ছিল তোমার কাছে 4টা, তুমি এমন হইতে পারতো যে তুমি যেহেতু এক বা একাধিক বর্ণ বাছাই করতে বলছো, তুমি মিসিসিপি থেকে শুধুমাত্র একটা এস নিলা, এটা হইতে পারতো। অথবা তুমি শুধুমাত্র 2টা এস নিলা, এটা হইতে পারতো। 3টা এস নিলে এটা হইতে পারতো। 4টা এস নিলে এটা হইতে পারতো। অথবা কোনো এসি তুমি নিলা না, অন্য কোনো একটা লেটার নিয়ে তুমি তোমার গ্রুপটা বানাইলা, কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে এস কে তুমি কিভাবে নিতে পারতা? 1S 2S, এটা আবার কেমিস্ট্রির এসপি অরবিটাল ভাইবো না, 4S আর হচ্ছে 0S। আচ্ছা, এবার আই আই তুমি কতভাবে নিতে পারতা? সিমিলার কনসেপ্ট, 1I 2I 3I 4I 0I, একটাও নাও নিলা, কোনো সমস্যা নেই। আর পি নিতে পারতো কতভাবে? 1P 2P অথবা কোনো পি নিলাম। তাহলে এম তুমি কতভাবে নিতে পারতা বলো তো? এম নিতে পারতো তুমি দুই ভাবে। তোমার কাছে এম নেওয়ার জন্য পসিবল ওয়ে আছে দুইটা। পি আই নেওয়া, এস নেওয়ার জন্য পসিবল ওয়ে আছে 5টা, আই নেওয়ার জন্য পসিবল ওয়ে আছে 5টা, পি নেওয়ার জন্য পসিবল ওয়ে আছে 3টা। জাস্ট তুমি তাদেরকে গুণ করে দাও, 2 × 5 × 5 × 3, অ্যান্সার হয়ে গেল। বাট অ্যান্সারটা হয় নাই, একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এইখানে দুইটা পসিবল কেসের মধ্যে, এম এর ক্ষেত্রে দুইটা পসিবল কেসের মধ্যে একটা পসিবল কেস হচ্ছে 0M। 0M মানে তুমি কোনো এমই নিলা না। আর একটা পসিবল কেস আছে 0S, একটা পসিবল কেস আছে 0I, একটা পসিবল কেস আছে 0P। দেখো এখানে টোটাল 2 × 5 × 5 × 3, টোটাল কয়টা কেস পাইলাম? 5 5 25 50 আর 150টা কেস পাইলাম, ঠিক আছে। এই 150 ভাবে হচ্ছে তুমি এদেরকে নিতে পারবা। মানে আইদার তুমি একটা এম নিবা, অথবা তুমি এম আর এস নিবা, অথবা তুমি এম এস এস নিবা, অথবা তুমি এভাবে করে তুমি 150 ভাবে তুমি জিনিসটাকে নিতে পারবা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের মধ্যে একটা কেস কিন্তু এমন আছে তুমি যেখানে এমও নাও নাই, এসও নাও নাই, পিও নাও নাই, আইও নাও নাই, কাউকেই নাও নাই। তাই আমরা যেটা করি সেখান থেকে এক বিয়োগ করে দিই। কথা কি বুঝতে পারছো কেন আসলে এক বিয়োগ করলাম? এক বিয়োগ করলাম এই কারণে যে আমি এম এর পসিবল কেস দেখছি। এম এর পসিবল কেস হচ্ছে দুইটা, একটা এম নিতে পারবে যেহেতু এক বা একাধিক বাছাই করতে হচ্ছে, একটা বাছাই করলে হবে, একাধিক বাছাই করলে হবে। এম এর পসিবল কেস আছে একটা, দুইটা, একটা হচ্ছে 1M, একটা হচ্ছে 0M। এস এর পসিবল কেস আছে 5টা, 4টা, 1 2 3 4, অথবা একটাও নিলাম না। আই এরও পসিবল কেস আছে, এমন একটা কেস আছে যেখানে তুমি একটা আইও নিলাম না। পি এরও একটা পসিবল কেস আছে যেখানে তুমি একটা পিও নিলাম না। এখন যদি এই ঘটনাটা ঘটে যায় যে তুমি এম থেকেও একটা নিলা 0M, এস থেকেও নিলা 0S, পি আই থেকেও নিলা 0I, পি থেকেও নিলা 0P, এই ঘটনাটাও কিন্তু ঘটার সম্ভাবনা আছে। এটা কিন্তু একটা কেস আছে, একটা ঘটনা এমন ঘটবে যেই ঘটনায় তুমি তাদের কাউকেই নিবা না। যে বলো তাদের কাউকে যদি না নাও, তোমার কি প্রশ্নের শর্তটা ফিল আপ করবে? প্রশ্ন কিন্তু বলছে এক বা একাধিক বর্ণ বাছাই করো, মানে একটা হইলেও বর্ণ বাছাই করতে হবে। কিন্তু একটা কেস কিন্তু চলে আসতেছে যেখানে তুমি কোনো এম নিলা না, কোনো এস নিলা না, কোনো আই নিলা না, কোনো পি নিলা না। তাই আমরা যেটা করি অ্যান্সার থেকে আবার এক বিয়োগ করে দিই। তাই আমরা অ্যান্সার থেকে এক বিয়োগ করি। তাহলে এইটা হচ্ছে কি তোমার বেসিক, কিভাবে আসলে ফর্মুলাটা আসবে। আর এটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা হচ্ছে তোমার ফর্মুলা। তুমি জাস্ট কি করবা, একই ব্র্যান্ডের এই প্রবলেম গুলাতে তুমি জাস্ট কি করবা, যখন বলবে এক বা একাধিক বর্ণ বাছাই করতে, তুমি প্রথমে আমার মতো এখানে বর্ণগুলোর রিপিটেশনটা লিখবা। প্রতিটা বর্ণ কয়বার করে আসছে, এম কয়বার আসছে, এস কয়বার আসছে, আই কয়বার আসছে, পি কয়বার আসছে। এম যেহেতু একবার আসছে তাহলে 1 + 1 করবা, তার সাথে গুণ দিবা। এস আসছে 4 বার, 4 + 1 কে গুণ দিবা। আই আসছে 4 বার, 4 + 1 কে গুণ দিবা। পি আসছে 2 বার, 2 + 1 কে গুণ দিবা। লাস্টে একটা এক বিয়োগ করে দিবা। এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা বলো? আমি তাহলে তোমাদের এখানে একটা করতে দিব। জি ভাইয়া। ওকে, সবাই বুঝতে পারছো তাহলে? আচ্ছা আচ্ছা, আমার মনে হেডফোনে একটু প্রবলেম হচ্ছে আই গেস, কারণ আমি ভালোভাবে কথা
কেউ একদিন একটু কথা বলো তো। হ্যালো, শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার শুনতেছি। আর আমারও হেডফোনে একটু অনেক প্রবলেম হচ্ছে, আমি জানি না, মানে কিছু কিছু কথা শুনি, কিছু কিছু কথা শুনি না। আচ্ছা, তো আমি ধরে নিলাম তোমাদের ওইখানে কারো কোনো প্রবলেম নাই। এবার তোমাদেরকে আমি একটা করতে দিই, আমাকে দ্রুততম সময় আমার বলবা অ্যান্সারটা কি। এটা অ্যাডমিশন থেকেই নয়। ড্যাডি ডিড আ ডেডলি ডিড। বলতো এক বা একাধিক উপায়, এক বা একাধিক উপায় কতভাবে বাছাই করতে পারবা দ্রুত? প্রথমে আমার মতো করবা, সাজাবা, প্রতিটা বর্ণ কয়বার করে আসছে সেটা বলবা, তারপরে জাস্ট গুণ করবা। আচ্ছা বলো তো ডি কয়বার আসছে? 9 বার। এ, 3 বার। ওয়াই, 2 বার। আর হচ্ছে আই, এল, এরা কিন্তু একবার একবার করে আসছে, একবার একবার একবার। তাহলে অ্যান্সার কত হবে? 9 3 বার যোগ আসছে। 1 ইনটু, ও সরি, ই হচ্ছে 3 বার। হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 9 যোগ 1 ইনটু 3 প্লাস 1 ইনটু 2 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 3 প্লাস 1 ইনটু -1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। যত বড় প্রবলেম দিক তোমাদেরকে আর কোনোভাবে কনফিউজ করা সম্ভব না, এভাবে ডিরেক্ট করে ফেলতে 19 পারবে। 19 মনে হয়। ওকে, কত? 19 19 মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হইলোই। এবার আসো একটা প্রবলেম দিই। ধরো আম 5টা, কলা 4টা, আপেল 3টা। আমি তোমাকে বললাম এক বা একাধিক ফল কতভাবে বাছাই করতে পারবো। প্রথম প্রশ্ন তোমাদের হওয়া উচিত, ভাই আমগুলা কি সব একই ব্র্যান্ডের? একই ব্র্যান্ড বলতে কি, আমগুলা কি সব ফজলি হইলে সবগুলা কি ফজলি, হিমসাগর হইলে সবগুলা কি হিমসাগর, এরকম কিনা। ধরো আমি প্রথমে বললাম সবাই হচ্ছে একই ব্র্যান্ডের, মানে হচ্ছে যতগুলো আম আছে প্রত্যেকটা আম একই ব্র্যান্ডের, মানে যদি ফজলি হলে সবগুলাই ফজলি। কলা যদি ধরো কি বলবো, সাগর কলা হলে সবগুলাই সাগর কলা। আপেল যদি যেই জাতের আপেল সবগুলো একই জাতের, এরকম যদি হয়, যদি আমি বলতাম যে সবগুলা আম, সবগুলা কলা, সবগুলা আপেল হচ্ছে একই ব্র্যান্ডের, এরকম হইলে তোমার অ্যান্সারটা কি আসতো বলতো, যদি একই ব্র্যান্ড বলতাম? 6 into 5 into 4 minus 1. এক্স্যাক্টলি, ভেরি গুড। কত ভাবে বাছাই করতে, তুমি এই কয় ভাবে বাছাই করতে পারবে? আর যদি ভিন্ন ব্র্যান্ড বলতো তাহলে বলো অ্যান্সারটা কত আসতো? বাছাই করার ক্ষেত্রে একটা আম তুমি নিতেও পারো, নাও নিতে পারো। ধরলাম আমি এখানে ভিন্ন ব্র্যান্ড বলতে কি, একটা আম ফজলি, একটা হিমসাগর, একটা এই কত ধরনের ল্যাংড়া, মানে বিভিন্ন ক্যাটাগরির, হ্যাঁ 5টা হচ্ছে 5 ধরনের আম। একটা আম নিতেও পারো আবার নাও নিতে পারো, আম আছে টোটাল 5টা, ওই যে 7 বন্ধুর মতো। তাহলে তুমি আম 2 বাছাই to the করতে power পারবা 5 আসলে 2 to the power 5 - 1 উপায়ে, minus 1। কলা বাছাই করতে পারবা 2 to the power 4 - 1 উপায়ে, আপেল বাছাই করতে পারবা 2 কিউব -1 উপায়ে। শেষ, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। ওকে, যারা আসলে নোট করে পড়া তারা কিন্তু একটা টাইমে একটু ঝামেলা করবা, আমাদের বলতেছি, কারণ এই জিনিসগুলো স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্ক একটা জিনিস বেশি দিন মেমোরাইজ করে রাখতে পারো না, একটা টাইমে তুমি ভুলে যাবা, ভুলে গেলে তুমি যারা ক্যালকুলাস করছো তারা স্বাভাবিকভাবে ক্যালকুলাস অনেকটাই ভুলে গেছো, এটাই হয়। তো আবার রিভিশন করার সময় যাদের নোটটা করা আছে তাদের না অনেক অল্প টাইমের মধ্যে রিভাইজ করতে পারবা। একটা রাত বা একটা সন্ধ্যা তুমি যদি পড়া নিয়ে বসো, দেখবা যে কি মোটামুটি 2-3 ঘন্টা করলেই তুমি অনেক কিছু রিভাইজ করে ফেলতে পারতেছো আগের পড়াগুলো। যাদের নোট টোট নাই তাদের কিন্তু সবকিছু আবার ঘাটাঘাটি করা লাগবে, এই বই সে বই, লেকচার ভিডিও দেখা লাগবে, দেখবে রেকর্ড দেখতে হইতেছে, অনেক কিছু করতে হইতেছে। ঠিক আছে, দুজনের চেষ্টা করো সবসময় নোট করো। এবার আমি তোমাদেরকে ইংলিশের এই কোশ্চেনটা একটু হ্যাঁ। দেখাবেন আরেকবার? কোনটা? ইংলিশের কোশ্চেন, ড্যাডি ডিড ডেডলি ডিড, এটা জি ভাই, এটা এখানে কি বলবো, বলে দিব কিছু? ঠিক আছে ভাই, কোশ্চেনটাই উঠাইলাম। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা এবার ধরো আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই,
যে একটা যে কোনো একটা সংখ্যা দিলাম তোমাকে যে কোনো একটা সংখ্যা দিলাম, ধরো আমি 1500 দিলাম, দিয়ে বললাম যে 1500 এর উৎপাদক কয়টা আছে, উৎপাদক কয়টা সব মিলে। আমি মনে করি তোমাকে এটা বললাম 1500 এর কয়টা উৎপাদক আছে, কিভাবে বের করবে? তো এটাও বের করা যাবে এই একই ব্র্যান্ড, এই কনসেপ্ট দিয়ে, একই ব্র্যান্ডের কনসেপ্ট দিয়ে তুমি এই জিনিসটাও বের করতে পারো। খুবই মজা। আমরা যে মাত্র যে সমাবেশের কনসেপ্টটা শিখলাম, একই ব্র্যান্ড কিনা এক বা একাধিক জিনিস বাছাই করা, এটা দিয়ে করা যাবে। আগে তোমাকে এটা ব্যাকগ্রাউন্ডটা বলি কেন করা যাবে। ধরো 6 হচ্ছে একটা সংখ্যা, বলো তো 6 এর উৎপাদক কারা? 6 × 1, 3 × 2, আর কি? আর কেউ আছে উৎপাদক? নাই তো। তো 6 এর উৎপাদক দেখো, 6 এর উৎপাদক হচ্ছে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 6 নিজেও একটা উৎপাদক হইতে পারে। এই চারটা হচ্ছে 6 এর উৎপাদক। ওকে, এই চারটা জিনিস হচ্ছে 6 এর উৎপাদক। আচ্ছা, এখন ধরো আচ্ছা ধরো তুমি এই 6 এর উৎপাদক তোমাকে আমি 3টা দিলাম, 3টা উৎপাদক দিলাম। তো আচ্ছা দাঁড়াও, তাহলে এই চারটা হচ্ছে 6 এর উৎপাদক। আচ্ছা, এখন উৎপাদক বের করার সিস্টেমটা আমি তোমাকে বলি আগে। এটা বের করার সিস্টেম হচ্ছে, প্রথমে তোমাদেরকে আমি একটা জিনিস কয়দিন আগে দেখাইছিলাম, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশনের কথা কারো কি মনে আছে? প্রাইম ফ্যাক্টরাইজেশন আসলে কি? আমি যেটা বলছিলাম, যে কোনো একটা সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায়। যে কোনো একটা সংখ্যা, তুমি আল্লাহর দুনিয়ার যে কোনো সংখ্যা নাও, সেটাকে তুমি মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবা, সেটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমরা যেটা করব, উৎপাদক বের করার জন্য সর্বপ্রথম আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করব। যে কোনো সংখ্যার উৎপাদক বের করতে বলছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, কারণ উৎপাদক বের করাটা অনেক ঝামেলা, প্রাইম ফ্যাক্টরাইজেশনটা অনেক সহজ। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে তখন আমরা হচ্ছে একই ব্র্যান্ড ভিন্ন ব্র্যান্ডের নিয়মে প্রবলেমটা করে ফেলতে পারবো। তো চলো 1500 প্রাইম ফ্যাক্টরাইজেশনটা আগে করি। 1500 টাকা আমরা কি লিখতে পারি? 15 × 100, এটা কিন্তু লিখতে পারি। আচ্ছা, তারপরে আবার দেখো 15 কে লিখতে পারি 3 × 5, আবার 100 কে লিখতে পারি কি লিখতে পারি? 25 × 4 লিখতে পারি নাকি? 25 × 4, আবার 25 কে লিখতে পারি 3 × 5, তো আবার 25 কে লিখতে পারি 5 × 5, 4 কে লিখতে পারি 2 × 2। তাহলে এই শেষ আমার 1500 প্রাইম ফ্যাক্টরাইজেশন শেষ। তাহলে 1500 প্রাইম ফ্যাক্টরাইজেশনে 2 আসছে হচ্ছে 2 বার, মানে 2² × 3 আছে একটা, মানে 3 × 5 কিউব। হ্যাঁ বলো। ভাই কিছু না। আচ্ছা, 2² × 3 × 5 কিউব। তাহলে দেখো 1500 প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে এই যে 2² × 3 × 5 কিউব। আচ্ছা ভাইয়া এখন হ্যাঁ বলো। 750 × 2 দিয়ে শুরু করলো কি এটাই আসবে? অবশ্যই 750 × 2 দিয়ে শুরু করলে সেম আসবে। 750 × 2 দিয়ে শুরু করো, 750 × 2, তারপর 750 কে আবার লিখবা 350 × 2, আবার 350 কে তুমি চেষ্টা করবে একটু বড়। আমি যেভাবে করছি 1500 × 100 করছি, তাহলে অনেক কম টাইমে সে বের হয়ে যাবে। ঠিক আছে, তাই দুই দিক দিয়ে দ্রুত ভাগায় ফেলতে পারবো। যাই হোক, যেভাবে পাওয়ার নিয়ে কাজ করতে হবে। এক্স্যাক্টলি পাওয়ার নিয়ে কাজ করছে, আবার ধরে ফেলছো। দেখো আমার হচ্ছে এখানে 2 আছে, 3 আছে, 5 আছে। ঠিক আছে, মানে এরা হচ্ছে এই প্রাইম গুলোর মাধ্যমে আমি জিনিসটাকে লিখতে পারছি। এখন তুমি দেখো 1500 এর উৎপাদক হচ্ছে 2, 3 আর 5, এরা হচ্ছে 1500 এর উৎপাদক। এবং তুমি যতভাবে এই 2² একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 5 কিউব হচ্ছে একটা উৎপাদক। এটা কি তুমি বুঝতে পারতেছো কিভাবে উৎপাদক কিভাবে হইলো? 2² হচ্ছে 1500 এর একটা উৎপাদক, 3 হচ্ছে একটা উৎপাদক, 5 কিউব হচ্ছে একটা উৎপাদক। মানে হচ্ছে দেখো এই সংখ্যাগুলোর মাধ্যমে লিখলাম না আমরা, দেখো তো আমরা 6 এর উৎপাদক বের করছিলাম, তখন কি করছি 2 × 3, 6 × 1 এদের গুণফল আকারে লিখছি না, তখন এরা হচ্ছে এক একটা উৎপাদক। তো 2² একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 5 কিউব একটা উৎপাদক। এবং এদের নিজেদের মধ্যে যতভাবে বাছাই করা যায় সেগুলো এক একটা উৎপাদক হয়। নিজেদের মধ্যে যতভাবে বাছাই করা যায় সেগুলো একটা উৎপাদক হয়। 1500 একটা উৎপাদক 2ও হবে, 2² থেকে যদি একটা 2 বাছাই করি সেটাও একটা উৎপাদক হবে। এবার আমি যদি 2টা 2 বাছাই করি মানে 4 একটা উৎপাদক হবে, 2⁻0 মানে 1 একটা উৎপাদক হবে, বা 3 একটা উৎপাদক হবে, 3⁻0 মানে 1 একটা উৎপাদক হবে, 5 একটা উৎপাদক হবে, 5² একটা উৎপাদক হবে, 5 কিউব একটা উৎপাদক হবে, 5⁻0 একটা উৎপাদক হবে। তারপরে আবার
2 × 3 এদের নিজেদের মধ্যে যতভাবে করা যায় 2 × 3 মানে 6 একটা উৎপাদক হবে, 4 × 1 4 একটা উৎপাদক হবে, এরপর হচ্ছে তোমার 2 × 5 মানে 10 একটা উৎপাদক হবে। এভাবে তুমি অসংখ্য উৎপাদক পাবা 1500। তো এটার সাথে আমি হচ্ছে আমরা যেভাবে করতে পারি, আমরা একই ব্র্যান্ডের ব্যাপারটা রিলেট করতে পারি, ঠিক আছে? একদম বেসিক থেকে না গিয়ে আমি জাস্ট একই ব্র্যান্ডের নিয়ম দিয়ে করতে পারবো। যেমন দেখো এখানে একই ব্র্যান্ডের জিনিস আছে কত ভাবে, দেখো তো একই ব্র্যান্ডের জিনিস হচ্ছে, দেখো এখানে 2 আছে হচ্ছে 2টা, 3 আছে হচ্ছে 1টা, 5 আছে হচ্ছে 3টা। তাহলে একই ব্র্যান্ডের নিয়ম অনুযায়ী তুমি চাইলে 1500 সব মিলে কয়টা উৎপাদক হবে সেটা তুমি বের করতে পারবে। মোট উৎপাদক হবে 2, যেহেতু 2টা আছে মোট উৎপাদক হবে 2 + 1 ইন্টু 3 আছে কয়টা, একটা আছে না, তাহলে 1 + 1 ইন্টু 5 আছে কয়টা, 3টা আছে, তাহলে 3 + 1 শেষ। এইটা হচ্ছে 1500 এর মোট উৎপাদক। আচ্ছা এখন যদি আমি বলি 1500 এর প্রকৃত উৎপাদক, 1 মাইনাস করে দিব। 1 মাইনাস করে দিবা, বাট প্রকৃত উৎপাদক কারা সেটা জানো তো? তাহলে কোন জিনিস থেকে তুমি আসলে মাইনাস করতেছো? 1500 কে। হ্যাঁ বলো। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমি যদি 1500টাকে বাদ দিয়ে বাকিগুলোকেও চিন্তা করি উৎপাদক হিসেবে, তাহলে সেগুলো হয় তোমার প্রকৃত উৎপাদক। তাহলে এখন মেইন কনসেপ্টে আসো, সেটা হচ্ছে তুমি উৎপাদক কিভাবে বের করবা। 1500 যে সংখ্যাটা থাকবে তাকে তুমি প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবা, তারপর তুমি একই ব্র্যান্ডে নিয়ে যাবে। যে 2 হচ্ছে একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের এলিমেন্ট আছে 2 বার, 2² 3 হচ্ছে একটা ব্র্যান্ড, তার হচ্ছে 3 আছে একবার, 5 হচ্ছে একটা ব্র্যান্ড সেটা আছে 3 বার, তারপর ওই যে একই ব্র্যান্ডের নিয়ম অনুযায়ী তাদেরকে 1 যোগ করে গুণ করে দেবা। এভাবে করে তুমি যে কোনো সংখ্যা, তোমাকে যে কোনো সংখ্যায় দেওয়া হোক না কেন, যে কোনো অ্যাডমিশন কোশ্চেনে যে কোনো সংখ্যার কিন্তু মোট উৎপাদক সংখ্যা বের করে ফেলতে পারবা। আর প্রকৃত উৎপাদক বললে সেখান থেকে জাস্ট তুমি 1 বিয়োগ করে দিবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তো হ্যাঁ বলো। এখানে 2^² আছে, তো ওইখানে তো 2^0 আছে, 2^1 আছে, তো এইভাবে কি এখানে 1 বিয়োগ করবো না তাহলে লাস্টে যে মোট উৎপাদনের ওখানে? না না না, এখানে 1 বিয়োগ করতে হবে না। ওই 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 1 তো তার একটা উৎপাদকের মধ্যে পড়তেছে, আর সবগুলা 1 কে গুণ করলে তুমি 1ই পাবা। জি। সবগুলা 1 কে যতবার গুণ করবা তুমি বারবার একই পাবা, তো ওইটা একটা উৎপাদক হিসেবে আসবে। তুমি ওই বেসিকের জায়গাটা তুমি প্যাচ লাগাই ফেলতেছো তো বুঝছি, তুমি ওইটা না ধরে তুমি ডাইরেক্ট ফর্মুলা ধরে করতে পারো যে 2 একই ব্র্যান্ডের 2 আছে, 2টা 3 আছে, একটা 5 আছে 3টা, এভাবে ধরে ডাইরেক্ট করতে পারো। আচ্ছা আজকের দিনের শেষ প্রবলেম, এটা দিয়ে আমাদের সমাবেশ চ্যাপ্টারটা শেষ করব। সেটা হচ্ছে যে কি আমরা এক বা একাধিক জিনিস কিন্তু বাছাই করা শিখছি। এইবার যদি আমাকে ডিরেক্ট ধরো আমি এক্সামিনেশন এই শব্দটা নিলাম, এবার এক বা একাধিক বাছাই না, এক বা একাধিক বাছাই না, হ্যাঁ। এবার আমি বললাম এই শব্দ থেকে, এটা তো শেষ টাইপ, এরপরে আর কোনো টাইপ নাই। সো আর কিছুক্ষণ ওয়েট করে 10টা মিনিট ওয়েট করো, শেষ করে দিতেছি। এই শব্দ থেকে 4টি করে যদি আমি বর্ণ নিই, 4টি করে বর্ণ নিয়ে কতভাবে সাজাতে পারবো, সরি কতভাবে সমাবেশ করতে পারবো বা গ্রুপ করতে পারবো। ঠিক আছে, তো এটা সলিউশনটা আমি বলি, এটা প্রসেসটা বলি কিভাবে সলভ করবো। তোমাকে যে শব্দ এখানে কিন্তু আর বলা নাই এক বা একাধিক বাছাই করো, এটা বলা নাই, ঠিক আছে। সেখানে বলছে যে শব্দটি থেকে 4টি করে নিতে। এখন মনে করো যে আমার নামটা লিখে আকিল, এখানে হচ্ছে 4টা লেটার আছে। আমি যদি বলি এইখান থেকে 3টা করে নিতে, সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, খেয়াল করে দেখো প্রত্যেকটা বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন। তখন আমি কিভাবে করব, 4C3 উপায়ে আমি এখান থেকে 3টা করে নিয়ে সমাবেশ করতে পারবো, এক লাইনে অ্যান্সার। বাট সমাবেশের ক্ষেত্রে ঝামেলাটা হয়ে যাবে কখন, যখন এখানে যে কোনো সংখ্যক এলিমেন্ট থেকে 4টা নিতে বললাম, যেখানে আবার তুমি দেখো এ হচ্ছে 2 বার আছে, আই হচ্ছে 2 বার আছে, এন হচ্ছে 2 বার আছে, এখানে কিন্তু রিপিটেশন আছে। তো রিপিটেশন থাকলে তখন আমরা কিভাবে করব সমাবেশের প্রবলেমগুলো। তো চলো সেটা দেখি আমরা। সেটা করার জন্য তুমি প্রথমে কাদের মধ্যে রিপিটেশন আছে তাদেরকে লিখবা। এ আছে কয়টা, এ আছে 2টা, 2টা একে একসাথে লেখো। আই আছে কয়টা, আই আছে 2টা, 2টা একে একসাথে লেখো। তারপরে এন আছে কয়টা, এন আছে 2টা, 2টা এন কে একসাথে লেখো। আর বাকি কারা আছে, বাকি আছে হচ্ছে ই আছে, এক্স আছে, এম আছে, টি আছে, ও আছে। দেখো তো আমি টোটাল এক্সামিনেশন এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা লেটারটাকে আমরা এইভাবে লিখলাম, যেগুলা
রিপিট হয়েছে তাদেরকে একটা গ্রুপে রাখলাম, যেগুলো রিপিট হয় নাই তাদেরকে আমি লিখলাম পাশাপাশি। এখন তুমি 4টা বর্ণ নিবা। সমাবেশের ক্ষেত্রে যখন রিপিট হবে তখন রিপিট হওয়ার ক্ষেত্রে তোমাকে বিভিন্ন কেস নিয়ে চিন্তা করতে হবে, কেস আর সমাবেশ। প্রথম কেস, 1 নম্বর কেস, দেখো আমার হচ্ছে 4টা বর্ণ নিতে হবে, এখানে 11টা বর্ণ থেকে। একটা কেস এমন হইতে পারে আমি 2টাকে নিলাম, 2টা বর্ণ নিলাম এক জাতীয়, 2টা বর্ণ নিলাম এক জাতীয়, এবং অপর 2টাও নিলাম আমি এক জাতীয়। ওটা কি বুঝাইলাম? ব্যাপারটা হচ্ছে দেখো আমার 4টা নিতে হবে, তো আমার দেখো এ আছে 2টা, আই আছে 2টা, এন আছে 2টা। আমি একটা কাজ করলাম যে 2টা এ কে নিয়ে নিলাম আর 2টা এন কে নিয়ে নিলাম, অথবা 2টা আই কে নিয়ে নিলাম, অথবা 2টা এন কে নিয়ে নিলাম, অথবা 2টা এ কে নিয়ে নিলাম এবং 2টা আই কে নিয়ে নিলাম। দেখো এইভাবে কিন্তু আমি 4টা বর্ণ তৈরি, 4টা বর্ণ সমাবেশ তৈরি করে ফেলতে পারি। 2টা এক জাতীয়, বাকি 2টা অন্য আরেক জাতীয়, মানে একই টাইপের বর্ণ 2টা করে দিলাম। এটা হচ্ছে একটা ওয়ে। আচ্ছা, এইটা করার জন্য এখন আমরা দেখি সমাবেশ কত ভাবে আছে। দেখো এক জাতীয় বর্ণ আছে আমার কাছে কয়টা? এক জাতীয় বর্ণ আছে আমার কাছে 3টা। 2টা এক জাতীয় এবং অন্য 2টা আরেক জাতীয়, তার মানে হচ্ছে এক জাতীয় 3টা গ্রুপ থেকে আমি যে কোনো 2টা গ্রুপকে যদি চুজ করতে পারি তাহলেই কিন্তু আমার 4টা বর্ণের একটা গ্রুপ হয়ে যাবে। এখানে এক জাতীয় যে 3টা গ্রুপ আছে সেই 3টা গ্রুপ থেকে যদি যে কোনো 2টা গ্রুপকে নিয়ে ফেলতে পারি তাইলেই কিন্তু আমার শেষ, 4টা বর্ণ হয়ে যাবে। আমি যদি এ কে নিয়ে নিই, অথবা আই আই এদেরকে নিয়ে নিই, শেষ, 4টা বর্ণ হয়ে গেছে। অথবা আই এন নিয়ে নিই, 4টা বর্ণ হয়ে গেছে। তাহলে এই যে 3টা গ্রুপ আছে এই 3টা গ্রুপ থেকে যদি যে কোনো 2টা গ্রুপকে নিয়ে নিতে পারি তাহলে আমার 4টা বর্ণ হয়ে যাবে, বা আমার যেটা চাইছে আমার কাছে রিকোয়ার্ড যেটা সেটা আমার পেয়ে যাবো। 4টা বর্ণ আমি নিয়ে নিলাম, এটা একটা পসিবল ওয়ে সমাবেশ। এভাবে করলে তুমি 4টা বর্ণের সমাবেশ পাবা। আরেকটা কেস কি হইতে পারে চিন্তা করো, আরেকটা কেস হইতে পারে 2টাকে নিলাম এক জাতীয়। হ্যাঁ, আমি এখানে এ আই এন এদের মধ্যে থেকে যে কোনো 2জনকে, যে কোনো একটা গ্রুপকে নিলাম, মানে যে কোনো এ নিলাম অথবা আই নিলাম অথবা এন নিলাম, আর বাকি 2জনকে নিলাম এই যে ভিন্ন ভিন্ন বর্ণ আছে তাদের মধ্যে থেকে। আচ্ছা, এবার আসো 2টি এক জাতীয় ও অপর 2টি ভিন্ন ভিন্ন। ওকে, আচ্ছা দেখো তো 2টা এক জাতীয় চুজ করতে পারবা? 2টা এক জাতীয় চুজ করতে পারবা এই 3টা গ্রুপ থেকে কত হবে বলো তো? 3C2 ও 2টা 3C1 বর্ণ হচ্ছে 3C1, যে কোনো একটা গ্রুপকে যদি চুজ করো তাহলে তোমার এক জাতীয় 2টা হয়ে যাবে, তাহলে 3C1। আচ্ছা বলো তো অপর 2টা বর্ণ হচ্ছে ভিন্ন চুজ করার জন্য তোমার কাছে তার অবশিষ্ট কয়টা আছে? 5C2 7টা না? ওখান থেকে তো 5C2 একটা নাকি 7C2 একটু চিন্তা করে বলো। 7C2, ভেরি গুড রিজনিং। 7C2 হবে। দেখো আমি যদি এখান থেকে এ কে নিয়ে নেই, হ্যাঁ এ কে মনে করো কথার কথা আমি এ কে নিয়ে নিলাম, শেষ। 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ নিয়ে নিলাম, একটা গ্রুপ কি ধরো এ আর এই গ্রুপটা নিয়ে নিলাম। এখন আমার কাছে অবশিষ্ট ভিন্ন আর কয়টা আছে দেখো তো? ভিন্ন আমার কাছে আছে আই আছে, এন আছে, ই আছে, এক্স আছে, এম আছে, টি আছে, ও আছে। দেখো এখানে 5টা আছে, আর আই আর এন এখান থেকেও তো আমি একটা করে নিতে পারি, তাও তোমার ভিন্ন হবে। আমি এ আর এ কে নিয়ে নিলাম, আর অবশিষ্ট কিন্তু 7টা বর্ণ এমন আছে যে 7টা বর্ণ হচ্ছে ভিন্ন। টোটাল ছিল 11টা, যেখান থেকে আমি 2টা নিয়ে নিলাম, এ নিয়ে নিলাম। হ্যাঁ, অবশিষ্ট আছে আমার কাছে 9। সেই 9টার মধ্যে যদি আমি 7টাকে নেই, এই 7টা কিন্তু দেখো ভিন্ন। এই 9টার মধ্যে এই 7টা হচ্ছে ভিন্ন। ওকে, এই 7টা হচ্ছে কি ভিন্ন। তাহলে আমার কাছে আছে হচ্ছে 7টা, সেই 7টা থেকে আমার নিতে হবে 2টা। যদি 2টা নেই তাহলে এইখানে 3টা গ্রুপ থেকে একটা গ্রুপ নিয়ে নিলাম, আর 2টা বর্ণ পেয়ে গেলাম। আর 7টা বর্ণ থেকে 2টা বর্ণ নিলাম, আমি বাকি 2টা বর্ণ পেয়ে গেলাম, শেষ। আমার যেটা রিকোয়ার্ড অ্যান্সার সেটা পেয়ে গেলাম। এইবার আসো 4টাই যদি ভিন্ন নেই, ধরো 4টি বর্ণই ভিন্ন, 4টি বর্ণই যদি ভিন্ন হয় তাহলে বলো 4টি বর্ণ ভিন্ন হইতে পারে কয়টা বর্ণ থেকে? কয়টা ভিন্ন বর্ণ আছে এখানে? 8টা। ভেরি গুড। এখানে এ হচ্ছে একটা ভিন্ন বর্ণ,
আই হচ্ছে একটা ভিন্ন বর্ণ, এন হচ্ছে একটা ভিন্ন বর্ণ, আর বাকি এখানে 5টা আছে, ই, এক্স, এম, টি, ও। এই টোটাল 8টা থেকে আমি 4টা নিতে পারবো। এটা হচ্ছে আরেকটা ওয়ে। এর বাইরে কিন্তু কোনো ওয়ে নেই। তাহলে 8টা থেকে 4টা যদি নেই তাহলে হয়ে যাবে আমার। তাহলে এই 3টা কেস তুমি যদি দেখো, কেস হচ্ছে এই 3টার বাইরে কিন্তু আর কোনো কেস পাবা না। তোমাকে যখন যেহেতু আমাকে বলছে যে এক্সামিনেশন থেকে 4টা বর্ণ নিয়ে কোনোভাবে কতভাবে সমাবেশ করতে, এক্সামিনেশন থেকে আমি 4টা বর্ণ কতভাবে চুজ করতে পারি সেটা আমার আগে চিন্তা করতে হবে। কয়টা কেসে আমি চুজ করতে পারি। একটা হইতে পারে আমি 2টা এক জাতীয় নিলাম, বাকি 2টা অন্য আরেক জাতীয় নিলাম। আরেকটা হতে পারে 2টা আমি এক জাতীয় নিলাম, বাকি 2টা আবার ভিন্ন ভিন্ন নিলাম। আরেকটা হতে পারে সবগুলো আমি ভিন্ন ভিন্ন নিলাম। তারপরে এই প্রত্যেকের সমাবেশের যে রেজাল্ট সেটাকে তুমি সাম করবা, তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে সমাবেশের ক্ষেত্রে যদি তোমাকে কোনো একটা শব্দ থেকে বলে যে কোনো নির্দিষ্ট, ধরো 10টা শব্দ বর্ণ দিয়ে বললো, এখান থেকে 4টা বর্ণ বিশিষ্ট শব্দ তুমি কতভাবে গঠন করতে পারবা। প্রথমেই দেখবা তুমি সবগুলা বর্ণকে ভিন্ন ভিন্ন, যদি সবগুলা বর্ণ ভিন্ন ভিন্ন হয় অ্যান্সার একসাথে হয়ে এক লাইন হয়ে যাবে। 10টা থেকে 4টা চুজ করতে পারবো, বাছাই করতে পারবো আমরা NC4 উপায়। বাট যদি তাদের মধ্যে কমন কিছু থাকে, রিপিটেশন থাকে, তখন কিন্তু এভাবে কেস ধরে ধরে করতে হবে। সমাবেশ কিন্তু কেস না ধরে তুমি করতে পারবা না। এবার আমি তোমাদের জন্য একটা HW দিয়ে একটা প্রবলেম, এই প্রবলেমটা করে আমাকে জানাইতে পারো। আমি তোমাদের সবাইকে এটার যাদের অ্যান্সারটা আমাকে ইনবক্স করবা, ইনবক্স করলে আমি তোমার সলিউশনের ছবিটা আমি তোমাকে দিয়ে দিব, তো তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং, এটা একটু ঝামেলা আছে, আগেরটাতে একটু ঝামেলা আছে। ইঞ্জিনিয়ারিং শব্দ থেকে প্রতিবার 4টি করে বর্ণ নিবা। 4টি করে বর্ণ নিয়ে মোট সমাবেশ কয়টা হবে? আমি তোমাকে বলি, এখানে পসিবল কেস হবে 4টা। পসিবল কেস হবে 4টা। ঠিক আছে? দেখো এখানে হচ্ছে ই আছে হচ্ছে 3 জায়গা। ঠিক আছে? একটা কিন্তু 3টা এক জাতীয়, এই কুমুহ কিন্তু একটা হয়ে গেছে, ই ই ই। আরেকটা আছে এন, ও এনও তো 3টা আছে, এই দেখছো, ওই জন্য কেস কিন্তু 4টা হবে। আই আছে 2টা, জি আছে 2টা, আর আর আছে হচ্ছে একটা। তো এখান থেকে তুমি করবা কতভাবে তুমি 4টা বানাইতে পারো। তুমি এই 3টা নিতে পারো, একটা ভিন্ন নিতে পারো, 2টা এক জাতীয় নিতে পারো, অন্যটা অন্য জাতীয়, অন্য 2টা অন্য 2 জাতীয় নিতে পারো, তারপর হচ্ছে 2টা এক জাতীয় নিতে পারো, 2টা ভিন্ন নিতে পারো, 4টাই ভিন্ন নিতে পারো। এই হচ্ছে কি তোমার কেস। ওকে? 3টা এক জাতীয়, একটা ভিন্ন, এরপরে 2টা এক জাতীয়, 2টা অন্য এক জাতীয়, 2টা এক জাতীয় আর 2টা হচ্ছে ভিন্ন, আর 4টাই হচ্ছে ভিন্ন। আমি তোমার কেসে বলে দিলাম, এখন নিশ্চয় তোমরা পারবা। জাস্ট একটু কেয়ারফুল থাকবে একটা জায়গায়, যখন তুমি ওই যে আগের প্রবলেমের মতো, যেখানে ওই যে জামিল বলছিল হচ্ছে 7C2 বলছিল, বাট যেটা হবে হচ্ছে গিয়ে সরি 6C2 বলছিল না, 5C2 বলছিল, বাট এখানে কিন্তু হয়েছিল 7C2। কেন? কারণ তুমি এখান থেকে 2 জনকে নিলা, বাকি এর মধ্যে তো আই আর এন, এদেরকে তো তুমি ভিন্ন ভিন্ন বলতে পারি। আই 2টা নিলে না একই রকম হয়ে যায়, বাট আমি যদি একটা আই নিই আর একটা এন নিই তাহলে তারা ভিন্নই হয়। এই জায়গাটা জাস্ট কেয়ারফুল থাকবা, তাহলে দেখবো ওই যে প্রবলেমটা SW দিলাম সেটাও তোমরা করতে পারবে। ওকে? সমাবেশ বলতে পারো তোমাদের জন্য ফর্মালি বোর্ড অ্যাডমিশনের জন্য মোটামুটি শেষ। তারপর আমি একটা ভিডিও, এক্সট্রা একটা ভিডিও দিব, সেটা হচ্ছে পিজিয়ন হোম প্রিন্সিপাল বা পায়রা কূটনীতি, এবং কিছু ব্রিডিং প্রবলেম, ব্রিড প্রবলেম আছে যেগুলা একটু এক্সট্রা, খুব কমই আসে, এগুলো আমি জানি না অ্যাডমিশনে খুব বেশি আসে কিনা। তারপর এটা আমি আলাদা একটা ভিডিও দিব, তোমরা অথবা তোমরা যদি কেউ চাও ওই ক্লাসে জয়েন করতে, তোমরা আমার সাথে জয়েন করতে পারবা। তো ওইটা একটা শর্ট ভিডিও হবে 15-20 মিনিটের, তো ওইটা দিব, চাইলে ওইটা তোমরা দেখতে পারবা। ওকে? সো সমাবেশ শেষ, তোমরা নিজেরা এখন চেষ্টা করবা অ্যাডমিশনের বইগুলো থেকে বা বইয়ের যে পিছনে যে অ্যাডমিশনের প্রবলেম আছে সেগুলো সলভ করো। সো আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। আমরা পরবর্তী যে ক্লাসটা নিব সেটা হবে আমাদের সেকেন্ড পেপার। ঠিক আছে? আমাদের ফার্স্ট পেপার কোর্স তাহলে অফিসিয়ালি শেষ, ফার্স্ট পেপার আর কোনো চ্যাপ্টার বাকি নেই। আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে মাঝখানে একটা গ্যাপ দিব, আর পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করব। ওকে? ঠিক আছে তাহলে। হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি রেকর্ডটাকে অফ করবো, রেকর্ড অফ করে দিই।